ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁই ছুঁই। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছে দূরে কোথাও শেয়ালের হাহাকার। গ্রামে আজকাল এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ বলছে এক অদৃশ্য শক্তি তাদের ঘরে ঢুকে পড়ছে নিঃশব্দে। কারো খাট নিজে নিজেই নড়ে ওঠে, কারো ঘরে হঠাৎই বাতাসের ঝাপটা লাগে। আর কেউ কেউ তো চোখের সামনে দেখে একটা পুরনো কাঠের খাটিয়া, সেটা নিজে নিজেই হেঁটে চলে যাচ্ছে। এই খাটটা সাধারণ কোনো খাট না, মানুষজন বলে এটা জিনের খাটিয়া। যে একবার তাতে ঘুমায় তার আর জেগে ওঠা হয় না। আজকের গল্পে জানবো কে এনেছে এই খাটিয়াকে, কেন এটা ঘরে ঢুকলেই শুরু হয় অশুভ কিছু, আর শেষ পর্যন্ত কে বা কারা এর আসল রহস্যের মুখোমুখি হতে পারবে। এই গল্প বাস্তব নাকি কাল্পনিক তা বিচার করবেন আপনি। তবে সাবধান, ঘটনায় যাওয়ার আগে বলে নেই, আপনার খাটটি ভালোভাবে চেক দিন ঠিকঠাক আছে কিনা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনি শুনছেন ভয়ের ডায়েরি। আজকের পর্বে থাকছে একটি ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনা। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। রমিজ মিয়া তার স্ত্রীর সাথে যখন বিছানায় মেতেছিলেন তখনই কারো চিৎকারে পুরো বাড়ি গরম হয়ে যায়। রমিজ মিয়া তার স্ত্রীর উপর থেকে উঠে লুঙ্গি নামিয়ে নেয়, এরপর দৌড়ে বের হয় বাহিরে। রমিজ মিয়ার বউ নিজেও শাড়ি ঠিক করে বেরিয়ে আসে। ওনারা বের হতে হতে বাড়ির আরও লোকজনও বের হয়। সবাই নিজেদের সাথে নিজেরা বলাবলি করছে, কার চিৎকার হতে পারে এটা। আচমকা একটা ছেলে বলে, চিৎকার তো ইমাম সাহেবের মতো শোনাচ্ছে। ছেলেটার কথা শুনে সবার মাথায় এতক্ষণে এলো যে ইমাম সাহেব এখন আজান দিতে আসার কথা। বাড়ির সবাই দৌড়ে যায় মসজিদের সামনে। মসজিদের সামনে আসতেই সবাই দেখে ইমাম সাহেব অচেতন অবস্থায় শুয়ে আছেন মাটিতে, এবং সবচেয়ে বড় কথা, মসজিদের সামনে একটা লাশের খাটিয়া। তবে পুরো খাটিয়ার ওপরে একটা কালো চাদর দেয়া, এতে বোঝা যায় না ভেতরে কি আছে। এত রাতে হুজুর লাশের খাটিয়া নিয়ে কি করছিলেন, এই প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তার উপর হুজুর জ্ঞান হারিয়ে পড়ে আছে কেন? ভাবনার মাঝে আচমকা নড়ে ওঠে লাশের খাটিয়া। এমন দৃশ্য দেখে পুরো বাড়ির মানুষ চমকে ওঠে। লাশের খাটিয়া নড়ার কারণ কি? ভিতরে কি কেউ আছে? তাছাড়া এলাকায় তো কেউ মারাও যায়নি, এই খাটিয়া এখানে কিভাবে? সবার মধ্যে রমিজ মিয়া এগিয়ে যায়, দেখতে চায় খাটিয়াতে কি আছে। রমিজ মিয়াকে এগিয়ে যেতে দেখে আরও দুইটা লোক সাথে আসে। রমিজ মিয়া লাশের খাটিয়ার কাছে গিয়ে যখনই কালো কাপড়টা সরান, তিনি দেখতে পান একটা লাশ কাফনে মোড়ানো আছে সেখানে। খাটিয়াতে লাশ থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এইভাবে এই পরিস্থিতিতে লাশ থাকাটা অস্বাভাবিক। রমিজ মিয়া হুট করে আবার পর্দা ঢেকে দিয়ে পিছনে চলে আসে। এদিকে কয়েকজন লোকের চেষ্টায় ইমাম সাহেবের জ্ঞান ফিরে আসে। ইমাম সাহেব উঠেই বলে, তাড়াতাড়ি সিদ্দিক সাহেবকে ডেকে আনেন কেউ, এটা একটা জিনের লাশ। ইমাম সাহেবের কথা শুনে বাড়ির লোকজন একটা চিৎকার মারে। মহিলারা দৌড়ে চলে যায় বাড়ির সামনে। উপস্থিত শুধু রমিজ মিয়া আর কিছু লোক। সিদ্দিক সাহেব হচ্ছেন কবিরাজ, জিনভূত নিয়ে তার অভিজ্ঞতা ভালো। রমিজ মিয়া সিদ্দিক সাহেবকে খবর পাঠান। বাড়ির কয়েকটা ছেলে গিয়ে ওনাকে ডেকে নিয়ে আসেন। সিদ্দিক সাহেব লাশের সামনে এসে ইমাম সাহেবকে বলে, হয়েছেটা কি এখানে? সিদ্দিক সাহেবের কথা ইমাম সাহেব বললেন, হুজুর, আমি ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে আসি, অজু করার জন্য পুকুরের দিকে যেতে চাচ্ছিলাম। তখনই কবরস্থান থেকে কারো কথাবার্তার শব্দ শুনতে পাই। পুকুর থেকে উঠে আমি যখন কবরস্থানের পাশে যাই তখনই দেখি সাদা পাঞ্জাবি পরিহিত কিছু লোক কবরস্থানের মাঝে। আমার বুঝতে বাকি ছিল না এরা কারা। আমি কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে একজন বলে, আপনার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, ওর জানাজা পড়িয়ে দিন। আওয়াজটা শুনে আমি পেছনে তাকাই আর দেখি একটা লোক, সারা গায়ে সাদা পাঞ্জাবি, মুখটা ধবধবে সাদা, একটা সাদা আলো বের হচ্ছিল ওনার দেহ থেকে। চোখ দুটোও ভয়ঙ্কর রকমের সাদা, লাইটের আলোর মতো জ্বলছে। এই দৃশ্য দেখে আমি নিজেকে সামলাতে পারিনি, জ্ঞান হারাই। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক কবিরাজ সেই খাটিয়ার দিকে এগিয়ে যায়। কালো কাপড়ে মোড়ানো খাটিয়ার ভেতর থেকে সিদ্দিক কবিরাজ কিছু শব্দ শুনতে পাচ্ছে। শব্দটা এমন, মুখের মধ্যে কেউ পানি রেখে যদি মুখেই নিঃশ্বাস নেয়, ঠিক তেমনই একটা গড়গড় শব্দ। কবিরাজ একটা আয়াত পরে সেই খাটিয়ার পর্দা সরিয়ে নেয়। এরপর দেখতে পায় কাফনের কাপড়ে মোড়ানো লাশটার মুখে লাল রক্ত জমে আছে এবং লাশটা নিঃশ্বাস নিচ্ছে। সিদ্দিক কবিরাজ বলতে লাগলো, আমরা আপনাদের ক্ষতি করতে আসিনি, এই লাশের জানাজা পরে কবর দিব, আমাদের সাহায্য করুন। কথাটা বলে সিদ্দিক কবিরাজ পেছনে আসে। রমিজ মিয়া সহ সব পুরুষকে বলে,
সবাই অজু করে আসুন, ওনার জানাজা শেষ করে ফজরের নামাজ আদায় করতে হবে। সিদ্দিক কবিরাজের কথা মতো সবাই অজু সেরে আসেন। নিয়ম মতো সিদ্দিক সাহেব জানাজাও শেষ করলেন। জানাজা শেষ করতে না করতেই চারপাশে শুরু হয় ফজরের আজান। ইমাম সাহেব বললেন, আজান দিয়ে আসি, এরপর লাশের দাফন করা যাবে। ইমাম সাহেবের কথা শুনে সিদ্দিক সাহেব বললেন, আমিও সেটাই ভাবছি, আগে নামাজ। কথা অনুযায়ী সবাই মসজিদে যায়। ইমাম সাহেব আজান দেয়, আর বাকিরা ফজরের 2 রাকাত সুন্নত পড়ে নিচ্ছে। ইমাম সাহেব নিজেও সুন্নত আদায় করে যখন বের হলেন, দেখলেন খাটিয়া নেই। ইমাম সাহেব ভয় পেয়ে যান। সিদ্দিক কবিরাজও কিছু বুঝতে পারেন না। রমিজ মিয়া বলল, লাশ কোথায় গেল? এখানেই তো ছিল। রমিজ মিয়ার কথায় সিদ্দিক কবিরাজ বললেন, হয়তো জিনরা নিয়ে গেছে। জানাজা তো হয়েই গেল, তারাই হয়তো দাফন করে দেবে। আসুন আমরা ফজরের নামাজ শেষ করি। এই ঘটনার প্রায় 12 দিন পর, ততদিনে ঘটনাটি পুরো এলাকায় বেশ প্রচলিত হয়ে যায়। যদিও এই ঘটনা তেমন প্রকাশ পেত না, এসব নিয়ে আলোচনা করা ভালো নয়। কিন্তু ওই যে মহিলা টিম ছিল, ওরা তো সব দেখেছে। মহিলাদের পেটে কথা হজম তো কোনো যুগেই হয়নি, এই যুগে হবে কিভাবে? ওনারা আত্মীয়দের কল দিয়েও বলে, ভাবি জানেন কি হয়েছে? এরপর হিস্ট্রি বলা শুরু। এইভাবে পাশের বাড়ি, পাশের এলাকা, পাশের অঞ্চল সবখানে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। এমনকি কেউ কেউ বলে বেড়ায়, চাচি গো, এই ঘটনা তো আমাদের বাড়িতে হয়েছে। অর্থাৎ যার মুখেই শোনা যায়, তাদের মুখেই ব্যতিক্রম বাড়ির নাম শোনা যাচ্ছে। মূল বাড়ির নাম গুজবে হারিয়ে গেছে। 12 দিন পর যখন চারদিকে রটে যায় এই নিউজ, তখন রমিজ মিয়ার এলাকায় ঘটে আরও একটি দুর্ঘটনা। রমিজ মিয়া সহ এলাকার কিছু লোক দোকানে আড্ডা দিচ্ছিল। সময়টা বর্ষাকাল, আকাশটা মেঘের ছায়ায় রাতটাকে আরও অন্ধকার করে দেয়। দোকানের আড্ডায় অনেক রাত হয়ে যায়। রমিজ মিয়া ঘড়িতে তাকিয়ে দেখে রাত 11টা বাজে। গ্রামাঞ্চলে 11টা মানে গভীর রাত। মানুষজন সবাই ঘুমে বিভোর। রাত জাগা যে মানুষগুলো এলাকায় বসবাস করে, শুধু এরাই বোঝে কতটা নিস্তেজ থাকে গ্রামটা রাতে। দোকানদার দোকান বন্ধ করার সিদ্ধান্ত নেয়। একই পথে সবাই বাড়ি যাবে, অর্থাৎ দোকানে থাকা লোকজন আর দোকানদার এরা সবাই পাশাপাশি বাড়ির লোক। দোকানদার দোকান বন্ধ করে যখন বের হয়, রমিজ মিয়া একটা সিগারেট ধরিয়ে যাত্রা আড্ডা শুরু করে, মানে কথাবার্তার ছলে বাড়ি যাওয়া। এই বাজার হচ্ছে একটা লোকালয়ের মাঝেই, কিন্তু রমিজ মিয়ার বাড়ির রাস্তায় যাবার সময় একটা বিরাট বিলের পাশ দিয়ে যেতে হয়। বিলের ডান পাশে রাস্তা, আর রাস্তার ডান পাশে ঘন জঙ্গল। রমিজ মিয়া সহ সবাই যখন সেই রাস্তাটার উপর আসে, তখনই শুরু হয় বৃষ্টি। ওদের মধ্যে থাকা করিম সাহেব বললেন, দৌড়াতে থাকলে তো ভিজে যাব, একটা গাছের নিচে দাঁড়াই। করিমের কথায় সবাই একটা বড় তাল গাছের নিচে দাঁড়ায়। বৃষ্টির বেগ বেড়ে যাচ্ছে দ্বিগুণ। রমিজ মিয়া একবার ভাবছে দৌড়ে চলে যাবে, কিন্তু রাস্তা পাকা না, সম্পূর্ণ মাটির রাস্তা। কাদাসহ ভিজা মাটিতে পড়ে যাবার সম্ভাবনা বেশি। এখানেও তেমন একটা সমস্যা হচ্ছে না। অনেকগুলো তালগাছ থাকায় হালকা বৃষ্টির ফোঁটা আসছে শুধু। দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পর একজন বলে ওঠে, এগুলো কি? ওর কথা শুনে সবাই বিলের দিকে তাকায় এবং স্পষ্ট দেখতে পায় অনেকগুলো লোক একসাথে হেঁটে আসছে। সবার গায়ে সাদা পাঞ্জাবি এবং তা জলজল করছে। তাদের মুখে মরা মানুষকে কবরে নেওয়ার দোয়াও শোনা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, ওদের কাঁধে একটা লাশের খাটিয়া। রমিজ মিয়া সহ কারো বুঝতে বাকি নেই এরা কারা। দৌড় দেওয়ারও গতি নেই। বিল থেকে ওই জিনের দলটি রাস্তায় উঠে গেছে প্রায়। সবাই ঝিম মেরে দাঁড়িয়ে তাদের আশা দেখছে। খানিক বাদে রমিজ মিয়া দেখেন ওনার সাথে থাকা সবাই জ্ঞান হারায়, অর্থাৎ সবাই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়, রমিজ মিয়া ছাড়া। রমিজ মিয়া এতক্ষণ স্বাভাবিক থাকলেও এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। হাত পা সব কাঁপছে তার। এদিকে জিনের দল সোজা চলে আসে রমিজ মিয়ার সামনে। রমিজ মিয়া স্পষ্ট দেখে ওদের সবার চেহারা কুচকুচে কালো। সারা দেহে সাদা পাঞ্জাবি থাকলেও চেহারা, হাত পা সবটাই কুচকুচে কালো। শুধু ওদের চোখ দুইটা সাদা আলোর মতো জ্বলছে। রমিজ মিয়ার রুহুটা যেন বের হবার উপক্রম। তখনই খাটিয়া ধরা একটা জিন সামনে থেকে সরে পিছনের দলে চলে যায়। খাটিয়া ধরা আরেকজন বলল, খাটিয়া ধরুন। রমিজ মিয়ার হাঁটু কেঁপে পড়ে যাবার অবস্থা, আর এরা বলছে খাটিয়া ধরতে। উপায়ও নেই। এসব ভাবনার মাঝে সামনের খাটিয়া ধরা লোকটা আবার বলে, আমাদের এই জিন বদ জিন, ওর দাফন আমরা করতে পারবো না, আপনি আমাদের সাহায্য করুন। রমিজ মিয়া বুঝেছে যে ওনাদের সাহায্য করতে হবে, কিন্তু এরা জিন, তাই এমন ভয়ঙ্কর চেহারা। এদের সাহায্য কি করবে? ভয়েই তো শেষ রমিজ মিয়া। আচমকা রমিজ মিয়া খেয়াল করে তার দুইটা পা হাঁটতে শুরু করে। মানে রমিজ মিয়া নিজে থেকে হাঁটতে চাচ্ছে না, কিন্তু তার পা দুটো খাটিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। শেষে উপায় না পেয়ে রমিজ মিয়া পায়ের সাথে তাল মিলাতে থাকে। এইবার অনিচ্ছা সত্ত্বেও গিয়ে খাটিয়া ধরলেন। জিনের দল আবার বলতে থাকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
রমিজ মিয়া বুঝেন এরা শাহাদাত পাঠ করছে, তাই উনিও কালিমায়ে শাহাদাত উচ্চারণ করতে করতে এগিয়ে যান। রমিজ মিয়া বুঝতে পারলেন জিনগুলো ডান পাশের জঙ্গলে ঢুকে যাচ্ছে। যেহেতু রমিজ মিয়া নিজেও খাটিয়া ধরে আছেন, তাই ওরা যেদিকে খাটিয়া নিয়ে যাচ্ছে রমিজ মিয়াকেও সেদিকে যেতে হচ্ছে। রমিজ মিয়া জঙ্গলের দিকে তাকিয়ে দেখে ভিতরে যে বড় বড় বটগাছ আছে সেদিকেই যাচ্ছে এরা। চারপাশে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, ব্যাঙ ডাকছে, আকাশে বিজলি চমকাচ্ছে। এই পরিবেশে জিনদের সাথে জঙ্গলে যাচ্ছে রমিজ মিয়া। মনে যদিও ভয় আছে, কিন্তু উপায়ও নেই। হাঁটতে হাঁটতে একটা সময় বটগাছের নিচে চলে আসে সবাই। রমিজ মিয়া বুঝে যান এরা খাটিয়া নামাবে, তাই রমিজ মিয়া নিজেও খাটিয়া নামায়। তখনই তাদের মধ্যে সবচেয়ে বড় এবং ভয়ানক জিন এসে বলে, কবর খুঁড়ুন। রমিজ মিয়া হাঁ করে তাকিয়ে আছে। না আছে কোনো কোদাল আর না আছে যন্ত্র। খালি হাতে কবর খুঁড়বে কিভাবে সেটাই ভাবছে। ভাবনার মাঝে জিনটা গম্ভীর স্বরে আবার বলতে লাগলেন, বটগাছের নিচে একটা কোদাল রাখা আছে, আপনি শুরু করতে পারেন। রমিজ মিয়ার কলিজায় যেন এবার পানি আসে। বৃষ্টির কারণে শরীর ভিজে গেছে, হাত পা থরথর করে কাঁপছে ঠান্ডায়। তবুও মনোবল ঠিক রেখে রমিজ মিয়া গেলেন কোদাল হাতে নিতে। নিরিবিলি এই পরিবেশে সাদা চোখওয়ালা জিন তাকিয়ে আছে রমিজ মিয়ার দিকে, তাও এক দৃষ্টিতে। রমিজ মিয়া কোদাল হাতে নিয়ে ওখানেই শুরু করে কবর খনন কাজ। কিছুক্ষণ পর কবর খনন করার পর রমিজ মিয়া বুঝে যান জিনেরা নামাজ পড়ার জন্য দাঁড়াচ্ছে, মানে জায়নামাজের সারি বানাচ্ছে। রমিজ মিয়া ভয়ে কাতর হয়ে মাটি খুঁড়ে যায়। যদিও এটা কল্পনা করাও মারাত্মক, তবুও হচ্ছে রমিজ মিয়ার সাথে এমন। কুলকিনারা না পেয়ে তিনি এটি করতে বাধ্য। কয়েক মুহূর্ত বাদে রমিজ মিয়ার খনন কাজ শেষ হয়ে যায়। একা একজন লোক কবর বানানো নিশ্চয়ই সহজ কাজ না, কিন্তু পেশায় কৃষক হওয়ায় রমিজ মিয়ার তেমন গায়ে লাগেনি। মনের জোর আর প্রবল ভয়াতুর মনে তিনি সম্পূর্ণ করেন কবর। এদিকে জিনদের মধ্যে লম্বা জিনটা আবার বললেন, আপনার পেছনে বাঁশ আর বড়ই পাতা আছে, সেটি কবরের পাশে এনে রাখুন। রমিজ মিয়া পিছনে ঘুরে তাকিয়ে দেখে সত্যিই বাঁশ কেটে রাখা হয়েছে, একদম সাইজ করা সব। জিনদের কর্মকাণ্ডে অবাক হওয়ার মতো তেমন কিছুও হয়নি, যেহেতু তারা অলৌকিক শক্তির মালিক। এইটুকু তাদের হাতের চুটকির সমান। কিন্তু কবর কেন রমিজ মিয়ার হাতে করালেন, এটি রমিজ মিয়া ভেবে পাচ্ছেন না। ভাবতে ভাবতে তিনি বাঁশের টুকরোগুলো হাতে নিয়ে যেই পিছনে তাকাবেন, তখনই জিনদের গুনগুন শব্দ তার কানে আসে। পুরোপুরি পিছনে তাকিয়ে তিনি দেখেন জিনরা লাশটাকে কবরে নামিয়ে দিয়েছে। রমিজ মিয়া ভয় তো পাচ্ছে, তার উপর এদের এসব অলৌকিক কর্মকাণ্ড ওনাকে আরও ভয় পাইয়ে দিচ্ছে। চোখের পলকে লাশ কবরে রাখা নিশ্চয়ই সাধারণ বিষয় না। রমিজ মিয়া বাঁশ নিয়ে কাছে আসার পর সেই জিন আবার বলে, কবরে নেমে বাঁশগুলো বসিয়ে দিন। এই মুহূর্তটা ছিল রমিজ মিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি। কবরে একটা লাশ রয়েছে, তাও জিনের লাশ। আশেপাশে যারা আছে ওরাও জিন। তিনি রয়েছেন জঙ্গলের ভিতর। সবকিছুর মাঝে আবার নামতে হবে কবরে, তাও লাশের সাথে। রমিজ মিয়ার রুহুটা যেন বের হয়ে যাচ্ছে, হাড় হিম হয়ে পড়ে যাবার কথা এতক্ষণে। কিন্তু জ্ঞান কেন হারাচ্ছেন না সেটাও আফসোস করছেন তিনি। এদিকে বৃষ্টির পানিতে মাটি হয়ে যায় নরম কাদার মতো। কবরেও বেশ পানি প্রবেশ করে ফেলেছে। রমিজ মিয়ার হাতে আর কোনো উপায়ও নেই। তিনি কবরে নামার পর একটা কালো কুচকুচে জিন এসে হেল্প করে, অর্থাৎ বাঁশ নিয়ে নিয়ে সে রমিজ মিয়ার হাতে দিচ্ছে, আর রমিজ মিয়া সেই বাঁশ কবরে লাগিয়ে দিচ্ছে। বাঁশ লাগানো শেষে রমিজ মিয়াকে জিন বললেন, উঠুন। রমিজ মিয়া যেন মৃত্যু গুহা থেকে লাফ মেরে উঠলেন। বাঁশ লাগানোর সময় রমিজ মিয়ার মনে হচ্ছিল এরা তাকে সহনা আবার কবর দিয়ে দেয়। এই ভয়টা নিয়েই তিনি বাঁশ লাগিয়ে যাচ্ছিলেন। যাই হোক, জিনেরা রমিজ মিয়াকে কবর দেয়নি। বাঁশ লাগিয়ে ওঠার পর জিনের সর্দার রমিজ মিয়াকে বললেন, আজকের এই ঘটনা যেন একটা কাকপক্ষীও না জানে। যদি জানান তবে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর আপনার সাথে থাকা লোকজন যারা ছিল ওরা কেউ আসল না। রাস্তা দিয়ে হাঁটার সময় যখন বৃষ্টি শুরু হয় তখন তারা হেঁটে চলে গিয়েছিল বাসায়। আপনি তালগাছের নিচে একাই ছিলেন। আপনি আপনার সাথে যাদের দেখেছেন ওরাও আমাদের মতো জিন ছিল। ভয় পাবার কিছু হয়নি, কিন্তু আপনি পুরস্কার পাবেন। এতটুকু বলে জিনটা চুপ হয়ে যায়। রমিজ মিয়া ওনার সাদা সেই চোখের দিকে তাকিয়ে আছে। কথার মাঝে আবার চুপ কেন হলো এটি তার অজানা। জিনটা কিছুক্ষণ চুপ থেকে ওনার পাঞ্জাবির পকেটে হাত দেয়। এরপর এক মুঠ মসুর ডাল বের করলেন পকেট থেকে। রমিজ মিয়া অবাক হয়ে তাকিয়ে আছেন সেদিকে। আগেই বলেছিলাম জিনদের চোখ জল জল করে জ্বলছিল, তাই কিছুটা আলো ছড়াচ্ছে এই অন্ধকারেও। জিনটা সেই ডাল রমিজ মিয়াকে নিতে বলে। রমিজ মিয়া দুই হাত উঠিয়ে সেই ডাল নিজের হাতে নেয়। এবার জিন বলে, এই ডাল আপনি আপনার ফসলে সারের মতো প্রয়োগ করবেন, তবে ধান গাছেই করবেন, অন্য ফসলে না। এরপর দেখতে পাবেন আপনার পুরস্কার। কথাগুলো বলে জিনটা আবার চুপ হয়। রমিজ মিয়া ওনাকে সালাম দিয়ে বলে, তাহলে এবার আমি বাইরে যাই। জিনটা মাথা নাড়িয়ে যাবার অনুমতি দেয়। ডালগুলো শার্টের পকেটে রেখে রমিজ মিয়া কোনোভাবে জঙ্গল থেকে বের হয়। এরপর পকেট চেপে ধরে এমন জোরে এক দৌড় লাগায়, এমন দৌড় হয়তো তিনি জীবনের প্রথম দিচ্ছেন।
পিচ্ছিল মাটি আর কাদার কথা ওনার মাথাতেই নেই, উদ্দেশ্য বাড়ি যাওয়া। পরদিন সকালবেলা রমিজ মিয়ার গায়ে তখন অনেক জ্বর। ওনার স্ত্রী সেবা যত্ন করে যাচ্ছিলেন। রমিজ মিয়ার বন্ধুরা এসে জিজ্ঞেস করলে ওনার স্ত্রী বলে, ভোর রাতে পাগলের মতো কোথা থেকে যেন ছুটে এলো। এরপর ভেজা শরীর নিয়ে রুমে যায় আর কাপড় বদলায়। তারপর আমাকে কিছু বলতে এসে জ্ঞান হারায়। এখন দেখি গায়ে জ্বর প্রচুর, কথা বলতে পারছেন না। সেদিনের পর রমিজ মিয়া প্রায় 3 দিন অসুস্থ ছিলেন। 3 দিন পর সুস্থ হয়ে উনি স্ত্রীকে না বলে বের হয়ে যায় ঘর থেকে। বুঝতেই পারছেন সেই ডাল নিয়ে বের হয়েছে। ডালগুলো নিয়ে উনি ওনার ফসলের মাঠে যায়। ক্ষেতের সামনে দাঁড়িয়ে রমিজ মিয়া আল্লাহর নাম নিয়ে সব ডাল ফসলে ছুঁড়ে মারলেন। তখনই উনি দেখলেন সবগুলো ডালের আকার ডাবের মতো হয়ে গেছে, আর প্রত্যেকটা ডাব স্বর্ণের। রমিজ মিয়া এমন দৃশ্য দেখে পুরো হতভাগ। ডাল কিভাবে ডাব হয়? একবার ভাবলো স্বপ্নে দেখছে, আবার ভাবছে জিনদের উপহার। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। ভাবনার সাগরে ডুবে উত্তেজিত হয়ে যাচ্ছে রমিজ মিয়া। এতগুলো স্বর্ণের গোলা দেখে উনি যেন এক প্রকার পাগলামি শুরু করেছেন, তাও একা একা। কিছুক্ষণ লাফালাফি করে রমিজ মিয়া ফসল থেকে সবগুলো স্বর্ণের গোলা কুড়িয়ে নেয়। যেহেতু বাড়ির পেছনে এই ফসল, তাই দেরি করেনি। এক দৌড়ে বাসায় গিয়ে বউকে বলে, তাড়াতাড়ি বস্তাটা নাও, আমরা জমিদার হয়ে গেছি। রমিজ মিয়ার কথার কটাও বুঝতে পারলেন না তার স্ত্রী। কথা মতো তিনিও বস্তা নিয়ে আসে। রমিজ মিয়া তার স্ত্রী সহ চলে আসে ফসলের মাঠে। এবার রমিজ মিয়ার স্ত্রীও পাগল হয়ে যাচ্ছে এতগুলো স্বর্ণের গোলা দেখে, যে কেউ বাকরুদ্ধ হয়ে যাবে। রমিজ মিয়া সবগুলো বস্তায় ভরে স্ত্রী সহ ঘরে নিয়ে আসেন। রুমে এসেই রমিজ মিয়ার খুশিতে আর থাকা যাচ্ছে না। হাসতে হাসতে তিনি বললেন, জিনদের উপহার এত বড় হবে জানলে সেদিন আরো মন দিয়ে কাজ করতাম, শুধু শুধু ভয় পেয়েছি। এখন থেকে আর আমাদের অভাব থাকবে না। আমাদের এই ঘর ভেঙে ইটের ঘর বানাবো, জমিদারি করব আমরা। রমিজ মিয়ার পাগলামি যেন বেড়েই চলছে। এদিকে তার স্ত্রী এসে বলে, আস্তে আস্তে, কেউ জেনে গেলে সমস্যা আছে। কিন্তু জিনরা কেন তোমাকে এসব দিল? রমিজ মিয়া তার স্ত্রীকে সেদিন রাতের সব ঘটনা খুলে বলে। এরপর দুজন মিলে কিছুক্ষণ আনন্দে মেতে থাকে বিছানায়। 1 মাস পর রমিজ মিয়ার বাড়ির কাজ চলছে। স্বর্ণ ভেঙে ভেঙে বিক্রি শুরু করেছেন তিনি। অনেক বড় একটা জায়গা কিনে সেখানে এই বাড়ি তৈরি করছেন। এদিকে কৃষক থেকে হয়ে যান ব্যবসায়ী। গায়ে দামি দামি জামা পরতেও দেরি করেনি। রমিজ মিয়ার যেন কপাল খুলে গেছে। কিন্তু ওই যে কথায় আছে, অতিরিক্ত সুখ কান্নার কারণ হতে দেরি হয় না। আরামায়েশে দিন কাটানোর মধ্যে রমিজ মিয়ার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। তিনি ঘুমাচ্ছিলেন। রাত প্রায় 12টা হবে। ঘুমের মাঝে রমিজ মিয়া দেখলেন একটা কালো কুচকুচে অবয়ব তাকে ডাকছে। চারপাশে কালো অন্ধকার। অন্ধকারের মাঝে এই কালো লোকটাকে তবুও বোঝা যাচ্ছে সে কি যেন বলতে চাচ্ছে। রমিজ মিয়া ঘুমের মধ্যেই ভয়ে কাঁপতে থাকে। স্বপ্নে দেখেন কালো অবয়বটাকে কেউ আচমকা টেনে নিয়ে গেছে এবং তৎক্ষণাৎ কেউ বলে ওঠে, তোকে বলেছিলাম কাউকে বলিস না এই রাতের ব্যাপারে। এখন আর তাকে আটকানো যাবে না, তোকে বলিদান দিতে হবে, অনেক বড় বলিদান দিতে হবে। এতটুকু দেখে এক লাফে উঠে বসেন রমিজ মিয়া। সারা গায়ে ঘাম, থরথর করে কাঁপছেন উনি। ভোর রাতের আগে এই স্বপ্ন। রমিজ মিয়া বিছানায় বসে হাঁপাতে থাকে। রমিজ মিয়ার স্ত্রী উঠে যায় ঘুম থেকে। রমিজ মিয়াকে হাঁপাতে দেখে তার স্ত্রী অবাক হয়ে যায়। এরপর 1 গ্লাস পানি এনে রমিজ মিয়াকে খাইয়ে দেয়। রমিজ মিয়া শান্ত হতে হতে চারপাশে ফজরের আজান পড়ে যায়। ফজরের আজান শুনে তিনি তাড়াহুড়ো করে চলে যান মসজিদে। নামাজ আদায় করে রমিজ মিয়া ইমাম সাহেবের সাথে একটু সাক্ষাৎ করতে চাইলেন। এদিকে ইমাম সাহেব নিজেই রমিজ মিয়াকে বললেন, আমি জানি আপনি কি বলবেন। যখন আপনি মসজিদে আসছিলেন আমি দুয়ারে দাঁড়িয়ে আপনাকেই দেখছিলাম। আপনার পেছন পেছন সে আসছিল মসজিদে, আপনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আর আমি যতদূর এই জিনদের জানি এরা মৃত জিন। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়ার হুঁশ উড়ে যাবার উপক্রম। জিনেরা মৃত হয়ে আবার ফিরে আসে, ব্যাপারটা গা নাড়া দেওয়ার মতো। রমিজ মিয়ার ভাবনা দেখে ইমাম সাহেব কিছুটা আঁচ করে নিয়েছেন। তাই প্রশ্ন করার আগে ইমাম সাহেব বললেন, আমি জানি আপনি কি ভাবছেন। মানুষের কারিন জিন থাকে, এটা ইসলামে আছে, কিন্তু জিনদের কোনো কারিন জিন নেই। অভিশপ্ত জিনরা সহজে মুক্তি পায় না। আপনার পিছনে যে জিন ছিল সে অভিশপ্ত, কিন্তু কেন নিল এই জিন আপনার পিছু সেটি আমাকে জানান। আমার সন্দেহ ঠিক হলে কিছু একটা করা যেতে পারে। বলুন কি করেছেন আপনি? ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আরও একবার থতমত খেয়ে যায়, কারণ এই ঘটনা বলা নিয়েই ওনার বিপদ হয়েছিল। এখন যদি একটু ভুল আবার করেন তবে আবার কি হয়ে যায় কে জানে। রমিজ মিয়াকে চিন্তিত দেখে ইমাম সাহেব বললেন, তার মানে কাউকে বলা নিয়েই সমস্যা। রমিজ মিয়া বারবার ইমাম সাহেবের কথায় অবাক হচ্ছেন। তিনি বলার আগে ইমাম সাহেব কিভাবে বুঝে যান তার মনের কথা। ইমাম সাহেব রমিজ মিয়ার চেহারায় তাকিয়ে বলে, আল্লাহর উপর শক্তিশালী কিছু নেই। এই সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি চাইলেই বিপদ কেটে যাবে। আপনি শুরু থেকে বলুন, বাকিটা আমি দেখছি। রমিজ মিয়া এবার মনের মধ্যে একটু সাহস পেল।
ইমাম সাহেবের কথাও তো মিথ্যে নয়। আল্লাহর চেয়ে বেশি কোনো শক্তি কারো নেই। রমিজ মিয়া মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার করে এরপর বলতে শুরু করে সবটা। ইমাম সাহেব এক মনে রমিজ মিয়ার কাছে সেই রাতের ঘটনা শুনে যাচ্ছে, কিভাবে তারা এসেছিল, কবর কিভাবে খুঁড়েছিল, সবটা। শেষে স্বর্ণের গোলাপে উত্তেজিত অবস্থাতে বউকে সবটা বলে দেওয়াটাও বললেন। কিন্তু তখন কিছু না হলেও আজ রাতেই হলো। স্বপ্নে এতদিন আসেনি, এসেছে আজ রাতে। এটির ব্যাখ্যাও নেই রমিজ মিয়ার কাছে। ইমাম সাহেব পুরো কথা শোনার পর কিছুক্ষণ ভাবনায় ছিলেন। এরপর ধীর স্বরে বলতে থাকে, আপনার পিছনে সেই জিনরা পড়েনি। যারা আপনাকে পুরস্কার দিয়েছে, আপনার নিশ্চয়ই সেই রাতের কথা মনে আছে, যে রাতে মসজিদের সামনে একটা জিনের খাটিয়া এসেছিল। আমি যে ভয় পেয়ে জ্ঞান হারিয়েছি তা তো জানেন। সিদ্দিক কবিরাজ সেদিনের পর আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং এই জিনের খাটিয়ার রহস্যটাও আমি জেনেছি। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া হাঁ করে রইলেন। কিছুই বুঝে উঠতে পারছিলেন না তিনি। ইমাম সাহেব এবার একটু মুচকি হেসে বললেন, আমি নিজেও কখনো কল্পনা করিনি যে আমি এত কিছু শিখতে পারবো। কিভাবে আপনার চেহারা দেখে সব জেনে যাচ্ছিলাম তা খেয়াল করেছেন নিশ্চয়ই। ওই খাটিয়া একটি অভিশপ্ত খাটিয়া, আর খাটিয়াতে যে লাশ ওটাও একটা অভিশপ্ত জিন। যারা আপনাকে পুরস্কার দিয়েছে তারা জিনও না, মানুষও না, ওরা সেই বদজিনের সত্তা। মানে ওখানে মোট জিন ছিলই একটা। সেদিন মসজিদের সামনে যদি আমি ভয়ে চিৎকার না দিতাম আর সিদ্দিক কবিরাজও না আসতো, তাহলে আমাকে দিয়ে ওরা কবর খনন করাতো। আপনার মতো সেম কাজ আমাকেও করতে হতো এবং শেষে আমাকে লোভ দেখিয়ে পুরস্কারের নামে এই জালে ফাঁসিয়ে দিত। আল্লাহর রহমত সাথে ছিল, তাই আমি বেঁচে গেছি। কিন্তু আপনি সেই জিনের ফাঁদে পড়ে গেছেন। রমিজ মিয়া এবার প্রচণ্ড রকমের ভয় পাচ্ছে। সকালের সূর্য উঁকি মেরেছে, অস্পষ্ট অন্ধকার চারপাশে ছড়িয়ে আছে। হালকা ঠান্ডা শীতল বাতাস বয়ে যাচ্ছে আপন গতিতে। এরই মধ্যে রমিজ মিয়া ঘেমে একাকার। ইমাম সাহেব আবার বলতে লাগলেন, আজ থেকে 56 বছর আগে এই জিন অভিশপ্ত হয়। 56 বছর থেকে সে বিভিন্ন অঞ্চলে মানুষকে ফাঁদে ফেলে, এরপর তাদের থেকে প্রাণ কেড়ে নেয়। নওগাঁ জেলাতে 5 বছর আগে একটা যুবককে টার্গেট করে, পরিশেষে সেই যুবক প্রাণ হারায়। ধনী তারা ঠিকই হয়, কিন্তু ভোগ করার জন্য জীবিত থাকে না। আবার পঞ্চগড়েও এই সেম ঘটনা ঘটে 3 বছর আগে। সেখানে এক মহিলা ফাঁদে পড়লেও জিন মহিলার প্রাণ নেয়নি, নিয়েছে মহিলার স্বামীর। এরকম এই জিনের অনেক ঘটনা প্রচলিত আছে। সে আপনার পরিবারের কাকে বলি দিবে তা তো জানি না, কিন্তু নেবে, আর আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে সাহায্য করব। আল্লাহ সহায় থাকলে নিশ্চয়ই বিপদ কেটে যাবে। রমিজ মিয়া হাঁ করে রইলেন। একটা কথা বলার মতো শক্তি নেই তার। এই ধন দৌলত দিয়ে কি হবে যদি তিনি বেঁচেই না থাকেন, বা তার স্ত্রীকেও যদি নিয়ে যায়, তবেও তার শান্তি কোথায়? ভাবতে ভাবতে রমিজ মিয়ার চোখ ঝাপসা হতে থাকে। ভয় আর ডিপ্রেশন মস্তিষ্কে চাপ সৃষ্টি করে। মুখ দিয়ে শুধু বলে, ইমাম সাহেব বাঁচান আমাদের। এইটুকু বলে সেখানেই জ্ঞান হারায় রমিজ মিয়া। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। রমিজ মিয়া, আপনি ঠিক আছেন এখন? শরীর কেমন লাগছে? কারো এই অস্পষ্ট শব্দে চোখ খোলেন রমিজ মিয়া। দেখতে পান ইমাম সাহেব ওনার পাশে দাঁড়িয়ে আছেন। আর এই মুহূর্তে রমিজ মিয়া নিজের বাসার বিছানায়। রমিজ মিয়া ইমাম সাহেবকে কিছু জিজ্ঞেস করার আগেই ইমাম সাহেব বললেন, মস্তিষ্কে মাত্রাধিক চাপ সৃষ্টি হবার কারণে আপনার এই হাল হয়েছে। তবে আমি ঘর বন্ধ করে দিয়েছি, আর 2টা তাবিজও দিয়ে গেছি। এই তাবিজ খুলবেন না হাত থেকে, যত কিছুই হয়ে যাক, এটি যাতে হাতে থাকে। এইটুকু বলে ইমাম সাহেব চলে গেলেন। ইমাম সাহেব যাওয়ার পর রমিজ মিয়া জানতে পারে ইমাম সাহেব নিজেই রমিজ মিয়াকে বাসায় এনেছিলেন। পানি পড়া ছিটিয়ে দেওয়ার পাশাপাশি পুরো বাসায় কী সব দোয়া পরে ফু দিয়ে গেছেন। রমিজ মিয়া একটু শান্ত হয়। রমিজ মিয়ার স্ত্রী এসে রমিজ মিয়াকে জড়িয়ে ধরে। এই বড়লোকের চাপে না তাদের জীবন চলে যায়, যেন এসব ধন নয়, অভিশাপ। হুজুরের তাবিজ দেওয়ার পর প্রায় 7 মাস কেটে যায়। কোনো অস্বাভাবিক কিছু হয়নি তাদের সাথে। অভিশাপ নামক এই শব্দটিকে প্রায় ভুলতে শুরু করলেন রমিজ মিয়া ও তার স্ত্রী। রমিজ মিয়া দোতলা বাড়ি বানিয়ে ফেলেছে। এলাকাতে মোটামুটি নাম করা একজন ব্যক্তি হয়ে যায়। মানুষকে দান সদকা দিচ্ছে। বলতে গেলে একটা জমিদারি ভাব চলে আসে তার মধ্যে। একদিন রাতে রমিজ মিয়া বাহিরের ঝামেলা শেষ করে বাসায় আসলেন। দৌড়ে এসে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, এবার এলাকার সবাই আমাকে চেয়ারম্যান বানাতে চায়। আজকের এই দিনটা অনেক খুশি লাগছে আমার। এরপর রমিজ মিয়ার স্ত্রী রোকেয়া বেগম তাকে একটি খুশির সংবাদ শোনালেন। তিনি বললেন, আপনি বাবা হতে চলেছেন। স্ত্রীর এই খবরটা শুনে রমিজ মিয়া খুশিতে যেন গড়াগড়ি খাবে। বউকে কোলে নিয়ে পুরো বাড়ি দৌড় শুরু করে। কাজের মানুষগুলো সবাই বেরিয়ে এসে রমিজ মিয়ার কাহিনী দেখছে। রমিজ মিয়া যখন দেখলেন সবাই উপস্থিত, তখন তিনি চিৎকার দিয়ে বললেন, সবার জন্য সুখবর রয়েছে। আমি বাবা হতে চলেছি। অনুষ্ঠানের ব্যবস্থা করো। পুরো গ্রামের মানুষকে খবর দাও। হুট করে ধনী ব্যক্তি হলে যা হয় আর কি। রাজা বাদশার মতো হুকুম দিয়ে পুরো এলাকার মানুষকে নিয়ে আসেন তিনি। ডেকোরেশন আর লাইটিং এনে পুরো বাড়ি সাজান।
ডিজে বক্সের তালে তালে এলাকার মুরব্বীরা সহ সবাই নাচানাচি শুরু করে দিল। 3টা গরু জবাই করে দিলেন খাওয়ার জন্য। এটিকে হাস্যকরও বলা যেতে পারে, আবার বলাও যায় না। ব্যক্তি হিসেবে এক একজন মানুষের ইচ্ছা এক এক রকম। যার সামর্থ্য নেই সে ভাবে টাকা হলে পুরো দেশ ঘুরবে, আর যার আছে সে 2 মিনিট সময় বের করে প্রিয়জনকে সময় দেওয়ার সময়টাও বের করতে পারে না। রমিজ মিয়ার ক্ষেত্রেও সেটি হলো। ইচ্ছে ছিল ভরপুর, টাকাও এসেছে আচমকা। ধরে রাখে কে? ভোর 4টায় শেষ হয় অনুষ্ঠান। খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যান। রমিজ মিয়া বউকে নিয়ে যান রুমে। আজান হবার সাথে সাথে রমিজ মিয়া উঠে চলে গেলেন মসজিদে। নামাজ আদায় করে ভোরে যখন বের হয়, দেখা হয় ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব রমিজ মিয়াকে ওই অনুষ্ঠানের ব্যাপারে বোঝালেন, যেহেতু এটি হারাম তাই এইভাবে অনুষ্ঠান করাতে তিনি নারাজ। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়াও কিছুটা লজ্জিত হন। তিনি মাথা নিচু করে বললেন, উত্তেজিত হয়ে করে ফেলেছি, আর এমন ভুল করব না হুজুর। ইমাম সাহেব মুচকি হেসে পরে বললেন, যাই হোক, শুভকামনা রইল, আপনার ঘর এবার আলোকিত হতে যাচ্ছে। রমিজ মিয়া এদিকে খুশি হলেও অন্যদিকে লজ্জাও পাচ্ছিলেন কিছুটা। ভোরে বাসায় এসে তিনি শুয়ে যান বিছানায়। যেহেতু সারা রাত ঘুম হয়নি তাই চোখের পাতাগুলো আর সায় দিচ্ছিল না। একটু তো ঘুমাতেই হবে। বিছানায় শুয়ে রমিজ মিয়া যখন ঘুমের ঘরে চলে গেলেন, তখনই তার স্বপ্নে সেই কালো কুচকুচো জিনটা এসে গম্ভীর স্বরে বলে, আমি এই দিনের জন্যই অপেক্ষা করছিলাম। আমার খাদ্য আসছে, তাকে নিয়ে যাব, তুই কিছুই করতে পারবি না। এক লাফ মেরে রমিজ মিয়া উঠে যান ঘুম থেকে। সূর্যের আলো প্রখরভাবে রুমে পড়ছে, অর্থাৎ দুপুর হয়ে গেছে। রমিজ মিয়ার সারা গা দিয়ে ঘাম ঝরতে থাকে। স্বপ্নে যা দেখলেন সেটির কারণ কি হতে পারে? কোন খাদ্যের কথা বলছিল সে? কোনোভাবে রমিজ মিয়ার বাচ্চার কথা বলা হয়নি তো? রমিজ মিয়া ভয়ে কাঁপতে শুরু করে দিলেন। সব তো ঠিকই ছিল। যে অভিশাপের কথা প্রায় ভুলে গিয়েছে, সেই অভিশাপ আবার নেমে এলো। একটা বড় কারণ নিয়ে এলো, অনেক বড় একটি সুখ কেড়ে নিতে এলো। রমিজ মিয়া তাড়াহুড়ো করে উঠে বের হয়ে যান বাসা থেকে। রওনা করেন ইমাম সাহেবের কাছে। প্রায় 7 মিনিট অতিক্রম করে রমিজ মিয়া সোজা ইমাম সাহেবের কাছে আসলেন এবং এই স্বপ্নের ব্যাপারে জানালেন। ইমাম সাহেব কিছুটা ভাবনা চিন্তা করে বললেন, আপনাদের যে 2টা তাবিজ দিয়েছিলাম, সেই 2টা তাবিজ সাবধানে রাখুন। ভুলেও হাত থেকে খুলবেন না, নয়তো বড়সড় কিছু হয়ে যাবে। রমিজ মিয়া যতটুকু বুঝলেন, এখন হাতে আর কোনো উপায় নেই। এই তাবিজ ছাড়া কোনো গতি নেই পালাবার। যত কিছুই হোক, তাবিজকে সামলে রাখতে হবে। রমিজ মিয়া চলে আসেন বাড়িতে। স্ত্রীকে সবটা স্পষ্ট না বললেও তাবিজের ব্যাপারে একটু বলে দিলেন। এই তাবিজ যে কোনো কিছুর বিনিময়ে যেন হাতেই থাকে। রমিজ মিয়ার স্ত্রী ভেবেছে হয়তো বাচ্চা নিয়ে রমিজ মিয়ার ভয়, তাই এমন বলছে। কিন্তু স্বপ্নে যে আসলেই বাচ্চাকে নিয়ে যাবার ইঙ্গিত দিয়েছে তা রোকেয়া বেগমের অজানা। 5 মাস পর যখন রোকেয়া বেগম 5 মাসের গর্ভবতী, তখন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। ফোলা পেট নিয়ে রোকেয়া বেগম ঘুমাচ্ছিলেন। রমিজ মিয়া পাশেই ঘুমাচ্ছে। রাত আনুমানিক 2টার দিকে রমিজ মিয়ার ঘুম ভেঙে যায়। কিছু একটা শব্দ তার কানে এসে লাগছিল। চোখ মেলার পর জানালা দিয়ে আসা চাঁদের আলোতে তিনি দেখেন রোকেয়া বেগমের পেটে কিছু একটা নড়ছে। রমিজ মিয়া হাঁ করে তাকিয়ে আছে। পেটের মধ্যে যদি বাচ্চা নড়েও এইভাবে তো স্পষ্ট দেখা যাবার কথা নয়। রমিজ মিয়া আরও একটু খেয়াল করে দেখলেন ছোট বাচ্চাদের মতো একটা হাত পেটের ভেতর থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। চামড়ার ওপর দিয়েই স্পষ্ট হাতটি দেখতে পান রমিজ মিয়া। এদিকে হাতটা ধীরে ধীরে ক্রমাগত প্রেসার দিয়ে যাচ্ছে। রমিজ মিয়া রোকেয়া বেগমের পেটে হাত রেখে পেটের ভেতরের হাতটাকে ঠেলতে চাইলে আচমকা পেটের ভেতর থেকে হাতটা চামড়া ছিঁড়ে বেরিয়ে আসে। রমিজ মিয়া কিছু বুঝে ওঠার আগেই বাচ্চা হাতটি রমিজ মিয়ার হাত ধরে নেয় শক্ত করে। রমিজ মিয়া ভয়ে জোরে এক চিৎকার দিয়ে খাট থেকে পড়ে যান। ওনার চিৎকারে রোকেয়া বেগম নিজে উঠে যায়। রমিজ মিয়া ফ্লোরে বসে চিৎকার করেই যাচ্ছিলেন। রোকেয়া বেগম রুমের লাইট অন করে রমিজ মিয়াকে শান্ত করতে চাচ্ছেন। রমিজ মিয়া সেদিনও তার স্ত্রীকে কিছু বলেনি, কারণ পরবর্তীতে রোকেয়া বেগমের পেট স্বাভাবিক ছিল। না ছিল কোনো ছেঁড়া চামড়া, আর নেই কোনো হাতের ইশারা, পুরোপুরি স্বাভাবিক। রোকেয়া বেগম ভয়ে যদি মানসিকভাবে ভেঙে পড়ে, সেই ভয়ে কিছু জানালেন না তিনি। শুধুই একটা বাজে স্বপ্ন বলে আবার শুয়ে পড়ছিলেন। কিন্তু সেদিন থেকে রমিজ মিয়ার সাথে অনেক কিছুই ঘটে যায়। মাঝরাতে রুমে কোনো বাচ্চার কান্নার শব্দ স্পষ্ট শোনেন তিনি। কখনো কখনো একটা 1 বছরের বাচ্চাকে রুমের কোনায় দেখা যায়, তবে স্বাভাবিক বাচ্চা নয়। গভীর রাতে কালো কুচকুচে একটি বাচ্চা আসে। রুমের কোনায় সে দৌড়াদৌড়ি করে। রমিজ মিয়া সব দেখলেও আবার চোখ বন্ধ করে নেয়, অর্থাৎ না দেখার ভান, কারণ হাতে তাবিজ আছে। এই তাবিজ থাকা অবস্থায় জিনটা কিছুই করবে না। রেগুলার এই ভয়ের মধ্যেও যদি সব সীমাবদ্ধ থাকতো তাও হয়তো ঠিক ছিল। রমিজ মিয়া যখন ভাত খেতে বসেন তখন স্পষ্ট দেখতে পান ভাতের মধ্যে কিছু বিচ্ছু পোকা হাঁটাচলা করছে। ভাতে এমন কিছু দেখে উনি চিৎকার মারলে সবাই দৌড়ে আসেন।
এবং জানতে চান কি হয়েছে। রমিজ মিয়া সবার চেহারা দেখে এইটুকু বুঝে যান যে ভাতে উনি যা দেখছেন এটা কেউ দেখছে না। রমিজ মিয়া খাবার রেখে তৎক্ষণাৎ উঠে যায়। রাতে যখন বাথরুমে যায় ফ্রেশ হবার জন্য, তখন রমিজ মিয়া দেখেন বাথরুমের ফ্লোরে অনেকগুলো সাপ দৌড়াদৌড়ি করছে। ভয়ে রমিজ মিয়া সেখানেই দরজা বন্ধ করে দেয়। দিন দিন সেই জিনের অত্যাচার বেড়েই যাচ্ছিল। এভাবে কেটে যায় 9 মাস 28 দিন। 9 মাস 28 দিনের দিন চলে আসে সেই দিনটা, যে দিনটার জন্য সবাই অপেক্ষা করছে। রমিজ মিয়ার স্ত্রীকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। আজ তার বাচ্চা ডেলিভারি করার দিন, কিন্তু রমিজ মিয়া আছেন বেশ চিন্তায়। এই বাচ্চা কি কোনো অস্বাভাবিক বাচ্চার মতো হবে, নাকি সেই জিনের কোনো প্রভাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে? জিনটা কি বাচ্চাকে নিয়েই যাবে? ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে যায় রমিজ মিয়ার। তবে প্রচলিত কথায় যেটি শোনা যায়, প্রার্থনার ফল সুমিষ্ট হওয়ার স্বাদ ভিন্ন। কোনো ঝামেলা ছাড়াই রোকেয়া বেগম জন্ম দেয় একটা ছেলে। গোল চেহারা, মায়াবী চোখ আর ছোট দেহটাকে দেখে যে কারো মায়া জমতে বাধ্য। রমিজ মিয়া যখন শুনলেন তার বাচ্চা সুস্থ স্বাভাবিক আছে, খুশিতে তিনি সেখানেই শুকরিয়া করতে লাগলেন। রোকেয়া বেগমও স্বাভাবিক আছে। রমিজ মিয়া 2 চোখ বন্ধ করে আনন্দে কাঁদতে লাগেন। এটি দেখে কিছু লোক রমিজ মিয়াকে শান্ত করে। 2 দিন হসপিটালে থাকার পর রমিজ মিয়া তার বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে চলে আসেন বাড়িতে। ইমাম সাহেবের শরণাপন্ন হয়ে রমিজ মিয়া সবটা স্পষ্ট করলেন। কিন্তু এবার ইমাম সাহেবকে কিছুটা নারাজ দেখা যাচ্ছে। কেমন একটা মনমরা স্বভাবে দাঁড়িয়ে আছেন তিনি। রমিজ মিয়া জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনাকে তো স্বাভাবিক লাগছে না, কিছু হয়েছে কি? রমিজ মিয়ার কথা শুনে ইমাম সাহেব একটু গলা ঝাঁকিয়ে বলে, যেদিন আপনার বাচ্চার জন্ম হয়েছে সেদিন ওই কালো কুচকুচে জিনটা আমার স্বপ্নে এসেছে আর আমাকে স্পষ্ট করে বলেছে সে নাকি সময় ব্যতীত হামলা করবে না। যদিও আমি তার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলাম, কিন্তু কিছু সময় পার করার পর বুঝেছি এই জিন অনেক শক্তিশালী। আমাকে নারাজ দেখছেন এজন্যই যে আমার বাম হাত এখন অচল। সেদিন রাত থেকে আমি বাম হাত নাড়াতে পারছি না। নামাজ পড়ার সময় ডান হাত টেনে এনে বাম হাতের স্থানে রাখি। আপনাকে সাহায্য করার ছোট্ট শাস্তি তার এটাই ছিল। আবার কোনো সাহায্য করলে সে আমার পুরো পরিবারকে শেষ করার হুমকি দিয়েছে। তাই আমি বলবো আপনি অন্য কোনো কবিরাজ দেখান, ততদিন আমার দেওয়া তাবিজগুলো যত্নে রাখেন। ইমাম সাহেবের মুখে পুরো কথা শুনে রমিজ মিয়া বিস্মিত হয়ে যান। যেন ঘাড় থেকে বিপদ নামেনি, আরও দ্বিগুণ চেপে বসেছে। কিছুক্ষণ চিন্তা করার পর রমিজ মিয়া আবার বললেন, সিদ্দিক কবিরাজকে ডাকে তাহলে, হয়তো সে কিছু করতে পারবে। রমিজ মিয়ার মুখে সিদ্দিক কবিরাজের কথা শুনে ইমাম সাহেব আবার চমকে উঠলেন। রমিজ মিয়া ইমাম সাহেবের চেহারার দিকে তাকিয়ে বোঝেন ঘাবলা এখানে প্রচুর রয়েছে। খানিক বাদে ইমাম সাহেব আবার বললেন, এই জন্যই বেশি ভয় পাচ্ছি আর আমার শাস্তিটাকেও হালকা করে নিচ্ছি। যেদিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে হসপিটালে গেলেন সেদিনই সিদ্দিক কবিরাজকে মেরে ফেলা হয়েছে, তাও সাধারণ মৃত্যু দেয়নি। সিদ্দিক কবিরাজের পা ছিল উপরে, বাকি কোমর সহ অর্ধেক শরীর মাটির ভেতরে। আপনি হসপিটালে ছিলেন তাই আপনাকে জানানো হয়নি। এমন না যে এই জিনকে জব্দ করা যাবে না, যাবে, কিন্তু তেমন কবিরাজ লাগবে যারা এই জিনকে আটকাতে সক্ষম। আমরা এসব নিয়ে বেশি আমল জানি না। তাছাড়া এই জিনের বয়স প্রায় 1000-এর বেশি, অনেক শক্তিশালী। এবং আপনি চমকে যাবেন এটা শুনলে যে ওটা কোনো পুরুষ জিন না, একটা মহিলা জিন, বৃদ্ধ মহিলা। রমিজ মিয়ার হুঁশ উড়ে যাবার উপক্রম। ভাবছে কি আর হচ্ছে কি, বলতে গেলে ভালো একটা ঘোরেই ডুবে যান তিনি। এদিকে ইমাম সাহেব লজ্জিত হয়ে চলে যান। রমিজ মিয়া একলা দাঁড়িয়ে ভাবছে, সেই জিনের কথাটা ওনার মনে পড়ছে। যে কোনো মূল্যে সে তার খাদ্যকে নেবে এবং কেউ তাকে আটকাতে পারবে না। কেটে যায় আরও 1 মাস। কি গো, আর কোনো কবিরাজ নেই? আমার বাচ্চা কি আমার বুক খালি করে চলে যাবে? কিছু তো করুন। রোকেয়া বেগমের কথায় কতটা যন্ত্রণা লুকিয়েছিল তা হয়তো অন্যদের বোঝার ক্ষমতা নেই। এত আশা আকাঙ্ক্ষা উপেক্ষা করে একটা বাচ্চা হলো, সেটিও কেউ কেড়ে নিতে চায়। একজন মায়ের এই যন্ত্রণা আরেকটা মা বোঝে। রমিজ মিয়া মাথা নিচু করে ধীর স্বরে বলল, চাইলাম তো অনেক, 1 মাসে 1000-এর উপর কবিরাজ আনলাম, কিন্তু কাজের কাজ হচ্ছে কই। রাতে সে আমার স্বপ্নে আসে আর দেখায় আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। আমি আর কি করব বলো? রমিজ মিয়ার কথা শুনে রোকেয়া বেগম আবার বললেন, এখন উপায় কি? রমিজ মিয়া কোনো উত্তর দেয় না। রোকেয়ার কোল থেকে তার বাচ্চাকে নিয়ে কপালে একটা চুমু দেয় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমাদের পাপের শাস্তি এই মাসুম বাচ্চাটা কেন পাবে, শুধু সেটাই ভাবছি। অর্থাৎ আতঙ্ক আর অশান্তিজনক সময় পার করছেন রমিজ মিয়া। সপ্তাহখানেক বাদে একদিন রোকেয়া বেগমের চিৎকারে পুরো বাড়ির মানুষ সজাগ হয়ে যায়। দিন দুপুরে কি হলো ভেবে সবাই চলে আসেন রোকেয়া বেগমের রুমে। এসে দেখেন রোকেয়া বেগম বিছানায় বসে চিল্লাচ্ছে। তার ভাষ্যমতে বাচ্চাকে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে গিয়েছিলেন, আর এখন উঠে দেখে বাচ্চা নেই। বাড়ির সবাই চারপাশে খুঁজতে শুরু করে বাচ্চা। এদিকে রমিজ মিয়াকে খবর দেওয়া হয়। উনিও বাজার থেকে ছুটে আসেন বাড়িতে।
কিন্তু বেশি দেরি হয়নি। বাড়ির কাজের লোক রমিজ মিয়ার বাচ্চাকে বাড়ির পিছনে পায়, অর্থাৎ মাটিতে ঘুমাচ্ছিল বাচ্চা। রমিজ মিয়া বাহিরে গেলেই বাড়িতে থাকা কাজের মহিলারা রোকেয়া বেগমের সাথে থাকতেন। আরও 14 দিন পর আচমকা রমিজ মিয়া সন্ধ্যায় বাসায় চলে আসে। রোকেয়া বেগম সোফায় বসে খাবার খাচ্ছে, আর বাচ্চা ওনার কোলেই। বাচ্চাকে কোলে নিয়ে রোকেয়া বেগমের খেতে কষ্ট হচ্ছে দেখে রমিজ মিয়া বাচ্চাকে কোলে নেন। এরপর আদর করতে করতে রুমের দিকে চলে যান। তার ঠিক 2 মিনিট পর রমিজ মিয়া মেন দরজা দিয়ে এসে বলে, রোকেয়া, বাচ্চা কোথায়? রমিজ মিয়াকে মেন গেটে দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। মাত্রই তো তিনি বেডরুমে গেলেন বাচ্চাকে নিয়ে, তাহলে বাহির থেকে তিনি কিভাবে এলেন? ভেতরে যিনি বাচ্চা নিয়ে গেল সে কি আসলেই রমিজ মিয়া? খাবারের থালা ছুঁড়ে মেরে রোকেয়া বেগম সহ সবাই রুমে দৌড় দেয়, কিন্তু এবার দেরি হয়ে গেছে। বাচ্চাকে নিয়ে সেই জিন কামড়ে খেয়ে ফ্লোরে ফেলে চলে গেছে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? অপেক্ষা করুন, ঘটনা মাত্র শুরু। এরপর শুরু হয় রমিজ মিয়ার জীবনের সবচেয়ে কালো অধ্যায়। রমিজ মিয়া কি ওই কালো অবয়বগুলোর হাত থেকে মুক্তি পাবে, নাকি ঝরে যাবে আরও 2টি প্রাণ? এরপর কি হবে? রমিজ মিয়ার বাচ্চার মৃত্যুর পর কেটে যায় আরও 1 বছর। তবে এই 1 বছরে রমিজ মিয়া ও তার স্ত্রী বাচ্চা নেওয়ার কোনো চিন্তাই করেনি। প্রথম বাচ্চা যেহেতু মারা গেছে, দ্বিতীয় বাচ্চা জন্ম দেওয়ার সাহসটুকুও তারা হারিয়ে ফেলেছেন। এই 1 বছরে তেমন কোনো সমস্যাও হয়নি। কদিন মন খারাপ থাকলেও একটা সময় রমিজ মিয়া আর তার স্ত্রী রোকেয়া বেগম সবটা মেনে নেয়। প্রায় 1 বছর পর রমিজ মিয়াকে আবার মনে করিয়ে দেয় সব। হ্যাঁ, সেই জিনের আগমন। ব্যবসায়ী হয়ে যাওয়ায় রমিজ মিয়ার ব্যস্ততা বেড়েছিল প্রচুর। একদিন কারখানা বন্ধ করে বাসায় আসার সময় দেখেন গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে রাতটাও গভীর হয়ে গেছে। রাত 11টা, গ্রামের জন্য গভীর রাত। ঘড়ির কাঁটা 11টা এলেই যেন মৃতদের শহর বনে যায় গ্রাম। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে গাড়ির গ্যারেজ অনেক আগেই বন্ধ হয়ে গেছে, অর্থাৎ হাতে কোনো উপায়ও নেই হেঁটে যাওয়া ছাড়া। এটা রমিজ মিয়ার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। মাঝে মাঝে ইঞ্জিন ঠান্ডা কিংবা তেলের ট্যাঙ্কিতে বাতাস জমলে এমন হয়। গাড়ি কারখানায় রেখে রমিজ মিয়া দরজা লাগিয়ে দিলেন। এরপর বাজার থেকে হাঁটা ধরেছেন বাড়ির উদ্দেশ্যে। রমিজ মিয়ার সেই পুরাতন অভ্যাস আজও আছে, হাতে একটা সিগারেট আর লুঙ্গি এক হাতে ধরে চলাফেরা করা। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে বাজার পার করে যখন তিনি গ্রামের রাস্তায় প্রবেশ করলেন, তখনই আচমকা রমিজ মিয়ার শরীরটা ভারী হয়ে যায়। বলে রাখা ভালো, এই সময়টা ছিল শীতকাল। চারপাশে ঘন কুয়াশা আর শীতল আবহাওয়া। তবে শীতের প্রভাব কম থাকায় রমিজ মিয়া একটা সাদা শার্ট আর সাদা লুঙ্গি পরেছেন। শীতের মাত্রা কম থাকলেও কুয়াশা ছিল প্রবল। রমিজ মিয়া গ্রামের রাস্তা ধরে কিছু দূর হেঁটে আসার পর মনে হলো একটা কিছু তার পেছন পেছন আসছে। ব্যাপারটা নোটিশ করতেই তিনি হুট করে পেছনে তাকান, কিন্তু ঝাপসা কুয়াশা ছাড়া কিছুই নজরে আসে না। মনের ভুল ভেবে রমিজ মিয়া আবার হাঁটতে লাগলেন সামনের দিকে। আরও কিছু দূর যাওয়ার পর কিছু একটার পায়ের শব্দ রমিজ মিয়ার কানে ধাক্কা লাগে। খচখচ একটি শব্দ, যেমন কিছু শুকনো পাতার ওপর আপনি হাঁটলে যে আওয়াজ হবে, ঠিক তেমনই একটি খচখচ শব্দ। রমিজ মিয়ার কিছুটা সন্দেহ লাগে। এবার বরাবরের মতো তিনি আবারও পিছনে ফিরে তাকান আর দেখতে পান একটা কালো কুচকুচে কুকুর দাঁড়িয়ে আছে। রমিজ মিয়ার হাতে থাকা মোবাইলের আলো কুকুরের চোখে পড়তেই কুকুরটা এক দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। রমিজ মিয়ার গা এবার অনেকটা ভারী হয়ে যায়। কুকুরের পায়ের শব্দ তো এমন হবার কথা নয়। ওই শব্দটা বড় কোনো পায়ের ছিল, যেমন কোনো মানুষের পায়ের মতো। রমিজ মিয়া আবার সামনের দিকে ঘুরে হাঁটা ধরলেন। কয়েক সেকেন্ড বাদে রমিজ মিয়ার আবার মনে হলো পেছনে কেউ আছে, মানে আবার নিয়েছে পিছু। রমিজ মিয়ার সাহস হচ্ছিল না পিছনে ঘুরে তাকানোর। আল্লাহর নাম জপতে জপতে এগিয়ে যাচ্ছেন সামনে। এদিকে পিছন থেকে হাঁটার শব্দটা ক্রমাগত রমিজ মিয়ার কাছাকাছি চলে আসছে, যেন মাত্র 2 হাত পেছনেই সে রয়েছে। রমিজ মিয়া এবার আরও জোরে হাঁটতে লাগলেন, কিন্তু এতে লাভ হচ্ছে না। হাঁটার শব্দটা যেন এবার একদম রমিজ মিয়ার পিঠের কাছে। রমিজ মিয়া এবার উপলব্ধি করতে পারছে তার ঘাড়ে কারো শীতল নিঃশ্বাসের ছোঁয়া। হুট করে আবার রমিজ মিয়া পিছনে তাকায়। না, এবার কোনো কুকুর বা দানব নয়, একটা বিড়াল ছিল। সে এক দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। এত ঠান্ডার মাঝেও রমিজ মিয়ার সাদা শার্ট ঘামে ভিজে গায়ের সাথে লেপটে গেছে। এসব হচ্ছে কি? দোয়া কালাম পরে রমিজ মিয়া যখন আবার সামনে ঘুরে তাকায়, দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এবং তাদের কাঁধে একটি খাটিয়া, লাশের খাটিয়া। রমিজ মিয়ার শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের শিহরণ নেমে আসে। এটা কি সেই জিনের খাটিয়া? ফোনের আলোতে রমিজ মিয়া খেয়াল করলেন ওদের সবার চেহারা কালো, মানে সেই 2 বছর আগে যে জিনদের দেখেছিলেন তারাই। যেহেতু এই জিনদের ব্যাপারে রমিজ মিয়ার পূর্ব অভিজ্ঞতা আছে, তাই তিনি জ্ঞান হারাবার মতো অবস্থায় যাননি। এদিকে গতবারের মতো সামনে থাকা একটা জিন খাটিয়া ছেড়ে পিছনে চলে যায়।
রমিজ মিয়া বুঝে যায় এখন তারা কি বলবে। হয়তো এদের মধ্যে লম্বা যে আছে সে এসে বলবে খাটিয়া ধরার জন্য, কিন্তু ঘটেছে তার ঠিক উল্টো। খাটিয়া ধরা বাকি 3 জন খাটিয়া রাস্তায় নামায় এবং রমিজ মিয়াকে গম্ভীর স্বরে বলে, আসুন, আপনার দাফন কাজ সম্পূর্ণ করতে হবে। রমিজ মিয়া পড়ে যায় বিপদে। উনি এখনও জীবন্ত, আর এরা ওনাকে দাফন করার কথা বলছে। রমিজ মিয়া উপায় না পেয়ে সাথে সাথে লুঙ্গিটা খুলে দিলেন এবং প্রস্রাব করার জন্য প্রস্তুতি নেয়। গ্রাম্য ভাষায় এই কাজটা একটি প্রচলিত কাজ। রাতে যদি কেউ অন্য জগতের এসব জিনদের নাগালে পড়ে তবে উলঙ্গ হয়ে প্রস্রাব করতে হয়, কিন্তু প্রস্রাব হতে হবে বৃত্তের মতো, মানে যে প্রস্রাব করবে সে গোল করে চারপাশে প্রস্রাব করবে এবং মাঝখানে দাঁড়িয়ে থাকবে। এতে নাপাকে এই অবস্থা দেখে তারা ভেগে যায়। যারা গ্রামে থাকেন এই নিয়মটা অবশ্যই শুনেছেন। চলুন ফিরে যাই ঘটনায়। রমিজ মিয়া প্রস্রাব শুরু করে এবং চারপাশে একটি গোল বৃত্তের মতো রেখা আঁকে। এটি করার 5 সেকেন্ডের মধ্যে রমিজ মিয়া দেখেন পুরো রাস্তা ফাঁকা, মানে একটা কাকপক্ষীও নেই। রমিজ মিয়া এই নিয়ম সম্বন্ধে জানলেও এটা জানে না তারপর কি করতে হবে। বৃত্তের মাঝেই বসে থাকা লাগবে নাকি বাড়িতে চলে যেতে হবে, উপায় না পেয়ে ভয়ে কাঁপছেন তিনি। কিন্তু মূল কথা হচ্ছে এখান থেকে ভেগে যাওয়া। এই স্থানটাই হচ্ছে ভয়ানক। লুঙ্গি আর পরনে না পরে হাতে নিয়েই রমিজ মিয়া এক দৌড় লাগান বাড়ির দিকে। শীতের কুয়াশা ভেদ করে তার গতিবেগ প্রচুর ছিল। কুয়াশার তরল পানীয় জল মুখে লেপটে যায়, কিন্তু থেমে থাকার নাম মুখে নেই। যত জোরে পারল দৌড় দিয়েই গেল। দৌড়াতে দৌড়াতে শেষে এসে তিনি বাড়িতে উপস্থিত হলেন। দরজার সামনে এসে রোকেয়া বলে চিৎকার দেন। ভেতর থেকে সবাই দৌড়ে এসে দেখলেন রমিজ মিয়া উলঙ্গ অবস্থায় উপর হয়ে শুয়ে আছে, অর্থাৎ তার পিঠের সাইডটা স্পষ্ট দেখা যায়। কাজের লোক জাহাঙ্গীর মিয়া দৌড়ে এসে রমিজ মিয়ার লুঙ্গিটা ঠিক করে দেন। এরপর সবাই মিলে ধরাধরি করে তাকে নিয়ে যান তার রুমে। রমিজ মিয়ার গায়ে আবার প্রচুর জ্বর। জ্ঞান হারিয়ে শুয়ে থাকলেও জ্বরে গা কেঁপে যাচ্ছে। রমিজ মিয়ার স্ত্রী রমিজ মিয়ার কপালে জলপট্টি লাগিয়ে দেন। জাহাঙ্গীর মিয়াও কিছুটা আঁচ করতে পারছেন, কারণ বাড়িতে রোকেয়া বেগম প্রায় এদের সাথে ওসব কথা বলতো। ব্যাপারটা স্পষ্ট সবার কাছে। জাহাঙ্গীর মিয়া দেরি না করে চলে গেলেন ইমাম সাহেবকে ডাকতে। অর্ধেক রাস্তায় আসতেই জাহাঙ্গীর মিয়ার মনে হলো একজন অবয়বকে দেখা যাচ্ছে, অর্থাৎ যে পথে জাহাঙ্গীর মিয়া যাচ্ছেন সেই পথ দিয়ে কেউ তার দিকেই আসছে। কুয়াশার জন্য তেমন বোঝা না গেলেও জাহাঙ্গীর মিয়া অবয়বকে দেখতে পাচ্ছেন। মনে ঢুকে যায় ভয়, এটা যদি জিন হয়। কিন্তু জাহাঙ্গীর মিয়ার ভয়কে কাটিয়ে উপস্থিত হলেন ইমাম সাহেব, অর্থাৎ ইমাম সাহেব নিজেই রমিজ মিয়ার বাড়ির দিকে যাচ্ছেন। জাহাঙ্গীর মিয়া ইমাম সাহেবকে দেখেই বললেন, ব্যাপার কি ইমাম সাহেব, কোথায় যাচ্ছেন? ইমাম সাহেব জাহাঙ্গীর মিয়ার দিকে একটু সন্দেহভাজন চোখে তাকিয়ে বললেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো রমিজ মিয়ার কাছেই যাচ্ছিলাম। কাজের লোক ইমাম সাহেবের কথা শুনে বলে, আমিও আপনার কাছেই যাচ্ছিলাম। রমিজ মিয়ার অবস্থা খারাপ। কাজের লোকের কথা শুনে ইমাম সাহেব এবার একটু ধীর কণ্ঠে বললেন, আগেই জানতাম এমন কিছু হবার ভয় ছিল, আর হয়েও গেছে। চলুন রমিজ মিয়ার কাছে যাওয়া যাক। ইমাম সাহেব আর কাজের লোক চলে যান রমিজ মিয়ার বাসায়। বাড়ি এসে এখন ইমাম সাহেব রমিজ মিয়ার কাছে বসলেন। তখনই রমিজ মিয়ার জ্বর বেড়ে যায় দ্বিগুণ। ইমাম সাহেব রমিজ মিয়ার উপর কিছু একটা পরে ফু দেন। তার কিছুক্ষণ পর জ্বর ভালো না হলেও রমিজ মিয়ার জ্ঞান ফিরে আসে। অস্পষ্ট দৃষ্টান্তর হয়ে রমিজ মিয়ার চোখ খোলেন। চারপাশে ঝাপসা, যেন শরীরটা বহু ক্লান্ত। ইমাম সাহেব রমিজ মিয়াকে বলে, আপনার শরীর তেমন ভালো না, আর আপনাকে একটা সংবাদ দিতে এসেছি আমি। ইমাম সাহেবের চেহারা স্পষ্ট দেখতে না পেলেও রমিজ মিয়া ইমাম সাহেবের কণ্ঠ স্পষ্ট শুনতে পান। মুখ খুলে অস্পষ্ট স্বরে রমিজ মিয়া বললেন, কিসের সংবাদ? ইমাম সাহেব এবার রমিজ মিয়াকে বলতে লাগলেন, গত 1 বছর আগে আপনার সাথে কি হয়েছিল সবটাই তো আমি জানি, এবং আপনাকে মুক্ত করার জন্য যা যা করার দরকার ছিল সবই করেছিলাম। এতে আমার কি কি সমস্যা হয়েছে সেটাও আপনি জানেন। তাছাড়া সিদ্দিক কবিরাজের পরিণতি কি হলো এটাও জানেন। কিন্তু একটা বিষয় আমি গোপন রেখেছিলাম। কেন রেখেছি সেটাও বলি। আপনার এই সমস্যার সমাধান আমি না করতে পারলেও সঠিক কেউ না কেউ তো আছে, তারা পারবে। এভাবে আমি খোঁজ খবর করে যাচ্ছিলাম। আপনার প্রথম বাচ্চাকে যখন তারা নিয়ে যায় তখন হয়তো আপনি ভেবেছেন সব ঠিক হয়ে যাবে, তবে সব ঠিক হয়নি, সেটা আমি জানি। যতদিন না ওই জিনদের ফাঁদে অন্য কেউ পা দিবে, মানে খাটিয়া সহ নিয়ে কবর খুঁড়ে পুরস্কার না নেবে, ততদিন এই জিন আপনাদের উপর নজর রাখবে। অবশেষে আমি খোঁজ পেয়েছি একজনের, আর এসে দেখি আপনি আগে থেকেই আহত। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আবার বললেন, নাম কি সেই তান্ত্রিকের? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, তান্ত্রিক আবির। ইমাম সাহেবের কথা শুনে রমিজ মিয়া আবার চোখ বন্ধ করতে করতে বললেন, ঠিক আছে, সেই কবিরাজকে আগামীকাল সকালে আসতে বলুন। যত টাকা লাগে আমি দেব, কিন্তু জিনদের এই যন্ত্রণা থেকে আমি বাঁচতে চাই। ইমাম সাহেব চলে গেলেন বাড়িতে। রমিজ মিয়া শান্ত হয়ে শুয়ে আছেন। রোকেয়া বেগম তার মতো করে সেবা যত্ন চালিয়ে যাচ্ছেন। রাত তখন 2টা।
ঘুমের মাঝে রমিজ মিয়ার স্বপ্নে সেই জিন আসে। কালো কুচকুচে চেহারা আর চোখ দুটি ধবধবে সাদা। রমিজ মিয়ার উদ্দেশ্যে সে গম্ভীর স্বরে বলতে থাকে, তোর আরও একটা বাচ্চা লাগবে আমার, এরপর আমি তোকে ছেড়ে দেব, তোকে বিরক্ত করব না। তোর স্ত্রী এখন গর্ভবতী, কালকের মধ্যেই জানতে পারবি এটা। এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার 21 দিন পর বারান্দায় রেখে যাবি, আমরা নিয়ে যাব, তবে রাত 12টার পর রাখবি। আর একটা কথা, ইমাম সাহেবের জানাজা পড়ে আসিস সকালে। এতটুকু দেখেই রমিজ মিয়া লাফ দিয়ে উঠে বসে। শরীর থরথর করে কাঁপছে, শ্বাসকষ্ট বেড়ে যায় দ্বিগুণ। জোরে জোরে নিঃশ্বাস নিতে চেয়েও পারছেন না, বুকে যেন কিছু একটা আটকে যাচ্ছে। রোকেয়া বেগম পাশেই বসা ছিল। যদিও সেবা করতে করতে তিনি ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু রমিজ মিয়ার ছটফটানি অনুভব করতে পেরে তিনিও উঠে যান। রমিজ মিয়া না পারছে কথা বলতে, আর না পারছে কিছু বোঝাতে। বুক ধরে শ্বাস নিতে নিতে তিনি আবার জ্ঞান হারান। ভোর রাতে রমিজ মিয়া আবার উঠেন লাফ দিয়ে। এইবার দেখতে পায় চারপাশে লোকজনের ভিড়। রমিজ মিয়ার অবস্থা শুনে পুরো এলাকার মানুষ চলে এসেছে। রমিজ মিয়া সেসবের তোয়াক্কা না করে বিছানা থেকে উঠে দৌড় দেন এবং একবার জোরে চিৎকার দিয়ে বলে, ইমাম সাহেবের বাসায় আসুন সবাই। রমিজ মিয়ার পিছনে পিছনে পুরো এলাকার মানুষ দৌড় লাগায়। কারো হাতে লাইট, আবার কারো হাতে হারিকেন। দিক বেদিক হয়ে সবাই ছুটে আসতে থাকে ইমাম সাহেবের বাড়ির দিকে। কিছুক্ষণ পর যখন সবাই ইমাম সাহেবের বাড়িতে যায়, তখন যে দৃশ্য দেখে এটি ছিল খুব ভয়ানক। ইমাম সাহেবের বাড়ির সামনে একটি বিশাল আম গাছ রয়েছে। সেই আম গাছের সাথে ফাঁসি দিয়ে মারা যান ইমাম সাহেব। সবাই এটি না জানলেও রমিজ মিয়া জানেন ইমাম সাহেব ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ইমাম সাহেবের লাশ ঝুলে থাকার কথা শুনে এলাকার মেম্বার সহ অনেকে চলে আসে। পুলিশ কল দিতে চাইলে রমিজ মিয়া বলেন, লাভ নেই, কোথাও কল দিবেন না কেউ, এটা সেই জিনের কাজ। সবাই ধরে লাশ নামান, আমরা জানাজা পড়ে কবর দিব। রমিজ মিয়ার কথা ফেলে দেওয়ার সাহস কারো নেই। ইমাম সাহেবের লাশ নামিয়ে নেয় এলাকাবাসী। অন্য মসজিদের এক ইমাম এসে জানাজা সম্পূর্ণ করেন। দাফন করা হয় ইমাম সাহেবকে। বাড়ি এসে রমিজ মিয়া শুনতে পায় তার স্ত্রী বমি করতে করতে জ্ঞান হারায়। রমিজ মিয়া জাহাঙ্গীর মিয়াকে বলে, ও গর্ভবতী, ডাক্তার বাসায় নিয়ে আসেন, সামনে খারাপ কিছু হবে হয়তো। এ বলে রমিজ মিয়া রুমে চলে যান। আর একবার চিন্তা নিয়ে ভাবতে থাকেন, ইমাম সাহেব তো মারা গেলেন, এখন এই তান্ত্রিক আবিরকে কোথায় খুঁজবেন তিনি। সময় তো আর থেমে থাকে না। মসজিদে নতুন ইমাম নিয়োগ করা হয়, যেটির মূল দায়িত্বে রমিজ মিয়া রয়েছেন। যদিও এই খ্যাতিমান নাম পাওয়ার আগে তিনি ছিলেন একজন কৃষক, কিন্তু এই টাকা হবার পর থেকে এলাকায় বেশ নামডাক এখন তার। চেয়ারম্যান হতেও চেয়েছিল, তবে বাচ্চা মরে যাবার পর থেকে সেই ইচ্ছেকে আর প্রাধান্য দেননি তিনি। মসজিদের নতুন ইমাম সিলেক্ট করে তিনি বাজারে চলে যান। ইমাম সাহেবের জন্য যদিও মন খারাপ রয়েছে, এদিকে নতুন ঝামেলাও এসে বসেছে। স্ত্রী রোকেয়া বেগম তো আবারও প্রেগন্যান্ট হলো। এই বাচ্চাকেও হারাতে হবে। এমন পরিস্থিতিতে কে বা সুস্থ সাবলীল থাকে। দোকানে বসে যখন তিনি এসব নিয়ে ভেবে যাচ্ছিলেন, তখনই গ্রামের একটা লোক দৌড়ে এসে বললেন, রমিজ সাহেব, তাড়াতাড়ি আসেন, এলাকায় তান্ত্রিক আবির সাহেব আইছে। লোকটার কথা শুনে রমিজ এক লাফ মেরে উঠে দাঁড়ায়। কারখানার কর্মীদের কাজে রেখে বেরিয়ে যায় বাহিরে। যদিও ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে, বাকিটা ঘটনাস্থলে গিয়ে জানা যাবে। রমিজ মিয়াকে লোকটা নিয়ে আসে ইমাম সাহেবের বাসায়। ইমাম সাহেবের বাড়ির চারপাশে অনেক লোকের ভিড়। রমিজ মিয়াকে দেখে সবাই রাস্তা পরিষ্কার করে দেয়। রমিজ মিয়া লোকদের ভিড় কাটিয়ে উঠোনে এসে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, হাতে তসবি, গায়ে একটা লম্বা কালো জুব্বা। রমিজ মিয়া এগিয়ে এসে বলে, আপনিই কি তান্ত্রিক আবির? তান্ত্রিক আবির তার কথা শুনে মাথা নাড়িয়ে বলে, জি, গতকাল রাতে ইমাম সাহেব আমাকে একটা ভিডিও ফুটেজ দেন, আর সেখানে বলেছেন একটা জিনের ব্যাপারে। আবার রমিজ নামের একটা লোকের ব্যাপারেও বললেন, কিন্তু এখন এসে শুনছি উনি মারা গেছেন। রমিজ মিয়া আবিরের কথা শুনে বললেন, তার মানে ইমাম সাহেব কাল রাতে নিজের বয়ান ভিডিও করে আপনাকে পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, আমি রমিজ মিয়া, আসুন আমার বাড়িতে, সবটা বলছি। রমিজ মিয়া আবিরকে নিয়ে চলে গেলেন নিজের বাসায়। আবিরের সাথে আবিরের দুই বন্ধু এসেছে, ওরা গাড়িতে। রমিজ মিয়া লোক পাঠিয়ে রোহান আর রাহুলকেও বাসায় নিয়ে আসে। সময় হয়ে যায় সন্ধ্যা। রমিজ মিয়া সহ সবাই ড্রয়িং রুমে বসেছে। কাজের লোক জাহাঙ্গীর মিয়া চা বানিয়ে দেয় সবাইকে। এরপর কথোপকথন শুরু করে রমিজ মিয়ার সাথে। তো রমিজ সাহেব, শুরু থেকে বলুন। ইমাম সাহেব শুধু বলেছিলেন একটা জিনের অত্যাচার চলছে, তারপর তিনি ঠিকানা দিয়েছেন। ঘটনা শুরু কই থেকে? একটা জিনের খাটিয়া থেকে। জিনের খাটিয়া মানে যে জিন খাটিয়াতে থাকে আর কোনো মানুষের দ্বারা নিজের লাশ দাফন করায় ওরা? হ্যাঁ, আপনি তো দেখছি চিনেন তাদের। চিনব না কেন? এ অবধি 2 বার তাদের সাথে আমি লড়েছি। যদি আমি ভুল না থাকি, তবে আপনার এই সম্পদ ওদেরই দেওয়া, রাইট? হ্যাঁ, চিন্তা করবেন না, ওদের সাথে খুব ভালো পরিচয় আমার। কিন্তু তেরা জিন ওটা, মানে সে মিথ্যা কথা বলে বেশি, ওর কোনো কথাতেই সত্যতা নেই।
বন্দি করতে গেলে পালিয়ে যায়। এ অবধি তাকে বন্দি করতে পারেনি, কিন্তু আপনাদের ছেড়ে চলে যাবে এটা নিশ্চিত। তো আর দেরি কিসের তান্ত্রিক সাহেব, শুরু করুন। যা টাকা লাগে আমি দেব। এখন হবে না, ওদের এইভাবে ডাকা যায় না। সে আপনার স্বপ্নে আসে, তাই না? হ্যাঁ, আর প্রতিবারই একটা না একটা বিপদের ইঙ্গিত দিয়ে যায়। ঠিক আছে, আজ আপনার রুমে আমরাও থাকবো। আপনি ঘুমাবেন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, কিন্তু আমার কিছু জিনিস লাগবে, ওগুলোও এনে রাখুন। হ্যাঁ বলুন, কি কি লাগবে? 5টা কাঁচা ফুল, যে কোনো ফুল হলেও চলবে, তবে কাঁচা হতে হবে। 2টা কাঁচা মরিচ, একটা গ্যাস লাইট, আগরবাতি আর একটা নিম গাছের ডাল, পাতাসহ ছোট একটা ডাল। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। কথোপকথন শেষে রমিজ মিয়া আবিরদের একটা রুমে ব্যাগ রাখতে দেয়। রাত তখন 11টা। খাবার টেবিলে বসে সবাই খাওয়া দাওয়া করে নেয়। খাবার শেষে রোকেয়া বেগমকে অন্য একটা রুমে নিয়ে যায় কাজের মহিলারা। যেহেতু তিনি অন্তঃসত্ত্বা, তাই রুকাইয়ার কাজে তার থাকাটা বিপজ্জনক। রমিজ মিয়া চলে যান রুমে। রাহুল ক্যামেরা নিয়ে এসে রুমের এক কোনায় সেট করে দিলেন। রোহান ব্যাগ নিয়ে রাহুলের পাশে দাঁড়ানো। রমিজ মিয়া বিছানায় শুয়ে যেতেই আবির তার কাছে আসেন। এরপর রমিজ মিয়ার মাথায় হাত রেখে আবির আয়াত উচ্চারণ করতে লাগলেন। আবিরের হাতে থাকা তসবিটা জলজল করতে লাগলো। রমিজ মিয়ার মাথায় হাত রেখে আবির উচ্চারণ করতে থাকে আয়াত, এবং ধীরে ধীরে মাথা থেকে নিজের হাতটা নামায়, মানে রমিজ মিয়ার চোখের দিকে নিয়ে আসে। রমিজ মিয়ার চোখ বন্ধ। আবির ধীরে ধীরে এবার হাতটা নিচের দিকে নিয়ে আসে, অর্থাৎ ঠোঁটের কাছে। এরপর দেখা যায় রমিজ মিয়া পুরোপুরি ঘুমিয়ে গেছে। আবির হাতে থাকা তসবিটা রমিজ মিয়ার মাথার কাছে নিয়ে বলে, আপনি এখন ঘুমে রয়েছেন, কিন্তু আপনার কান খোলা, আপনার জবান খোলা। আপনি আমাদের শুনতে পাচ্ছেন? আবিরের কথায় রমিজ মিয়া ঘুমের মধ্যে বলল, হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আপনি কোথায়? আবির মুচকি হেসে বলে, আপনি আপনার চারপাশে কি দেখতে পাচ্ছেন? আবিরের প্রশ্নে রমিজ মিয়া অস্পষ্ট শব্দে বলতে থাকে, আমি একটা জঙ্গলে আছি, চারপাশে অন্ধকার, হালকা হালকা বোঝা যাচ্ছে শুধু। আবির এবার রমিজ মিয়ার মাথার সাইড থেকে তসবি সরিয়ে বলে, আপনি ওখানেই দাঁড়িয়ে থাকুন, কোথাও যাবেন না। যদি কাউকে আপনি দেখতেও পান তবুও কোথাও যাবেন না। এতটুকু বলে আবির দূরে সরে আসে। এরপর তসবিটা উপরের দিকে উঠিয়ে আবির একটি কোরআনের আয়াত বলতে শুরু করে। আবিরের মুখ থেকে সেই আয়াত শুনে রমিজ মিয়া কর্কশ স্বরে বলল, তুই কেন বারবার আমার পথের বাধা হয়ে দাঁড়াস? চলে যা তুই, নয়তো আমি এইবার তোকে ছাড়ব না। রমিজ মিয়া ঘুমের মধ্যেই বলে যাচ্ছে এসব। আবির বুঝতে পারে স্বপ্নে সেই জিন রমিজ মিয়ার দেহে ভর করেছে। আবির মুচকি হাসি দিয়ে বলে, রুকাইয়ার জীবনে আমার সবচেয়ে ক্লোজ জিন তুই। তোকে এখন আঘাত করতেও তো আমার মায়া হচ্ছে, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। এই রমিজ মিয়ার বাচ্চাকে মেরে ফেললি, এখন আবার আরেকজনকে নিতে চাচ্ছিস। বাচ্চাকে তোর জন্য জন্ম দেয় উনি? আবিরের কথা শুনে রমিজ মিয়া আবারও কর্কশ স্বরে বলে, আর কাউকে নিব না, আমাকে ছেড়ে দে। রমিজ মিয়ার কথা শুনে আবির হেসে হেসে বলে, তুই আমাকে জবান দিচ্ছিস? তোকে আমি হারে হারে চিনি। এখন সোজাসুজি বল সব, চলে যাবি নাকি বন্দি করব? আবিরের কথায় রমিজ মিয়া আবার বলে, চলে যাব, কদিন পর যাব, এখন আমার ভালো লাগছে না। আবির এবার ক্ষিপ্ত হয়ে বলে, কেন, ওর শরীর কি তোর বাপদাদার সম্পত্তি? এই মুহূর্তে তুই চলে যাবি, অন্য কাউকেও ধরতে পারবি না, নয়তো তোর সাথে যদি আমার আবার কোথাও দেখা হয়ে যায় তাহলে তোকে হত্যা করে ফেলবো। আবিরের কথায় রমিজ মিয়া বলে, ঠিক আছে চলে যাচ্ছি। এইটুকু বলে রমিজ মিয়া শান্ত হয়ে যায়। আবির রোহানের থেকে কাঁচা ফুলটা নেয়। এরপর সেই ফুল রমিজ মিয়ার বুকের উপর রাখেন। তারপর আবার এসে কাঁচা মরিচগুলো হাতে নিয়ে দিয়াশলাই দিয়ে পুড়তে শুরু করে। মুখে আয়াত উচ্চারণ আর হাতে মরিচ পোড়ানো। মরিচ পুরোপুরি জ্বলে কালো হয়ে গেলে আবির সেই মরিচ রমিজ মিয়ার নাকে ধরে। সাথে সাথে রমিজ মিয়া কর্কশ স্বরে জোরে এক চিৎকার মেরে বলে, আরে কি করছিস তুই? ছাড় আমাকে, মরে যাচ্ছি আমি, সহ্য হচ্ছে না, যাচ্ছি আমি, এক্ষুনি চলে যাচ্ছি। রমিজ মিয়ার ছটফটানি দেখে আবির হেসে হেসে বলে, আমি জানতাম তুই ওর শরীরেই লুকিয়ে থাকবি। তুই যে কত বড় ঠকবাজ সেটি আমি ভালো করেই জানি। এদিকে মরিচ পোড়ার গন্ধে রমিজ মিয়া ধরফর শুরু করে, ছাড়তে বলে, কিন্তু আবির নাক থেকে মরিচ সরায় না। পেছনে তাকে আবির রোহানকে ইঙ্গিত দিতেই রোহান নিম গাছের ডাল এনে রমিজ মিয়ার পায়ে আঘাত শুরু করে। নিম গাছের ডালের আঘাতে রমিজ মিয়ার যেন প্রাণ বের হয়ে যাচ্ছে। এদিকে রাহুল ক্যামেরা অন করে রেখে আগরবাতি জ্বালিয়ে দেয়। মোট কথা রমিজ মিয়ার ভেতরে থাকা জিনকে একসাথে কয়েকটা শাস্তি দিয়ে যাচ্ছে সে। অনেকক্ষণ ছটফট করার পর আচমকা রমিজ মিয়া শান্ত হয়ে যায়। এই সুযোগে আবির সেই কাঁচা ফুল রমিজ মিয়ার কপালে স্পর্শ করায়। সাথে সাথে কাঁচা ফুলটা শুকিয়ে কুচকুচে কালো হয়ে যায়। আবির বলে, তার মানে তুই এখনো যাসনি? কথাটা বলে আবির আবার কাঁচামরিচ তার নাকে ধরে। রোহান নিম পাতার ডাল দিয়ে পেটানো শুরু করে। রাহুল আরেকটা ফুল এনে রমিজ মিয়ার বুকের উপর রাখে। রমিজ মিয়া শুরু করে আবার ধরফর। দরজার সামনে দাঁড়িয়ে জাহাঙ্গীর মিয়া সহ অনেকে দেখে যাচ্ছে এসব। রমিজ মিয়া এত স্পিডে ধরফর করছে
যেন শরীরের প্রতিটা লোম পর্যন্ত কম্পন সৃষ্টি করেছে। এইভাবে আরও কিছু সময় কেটে যাবার পর শান্ত হয়ে যান রমিজ মিয়া। আবির বরাবরের মতো আবারও বুক থেকে ফুল নিয়ে রমিজ মিয়ার কপালে ধরলেন, কিন্তু এবার আর ফুল শুকায়নি, অর্থাৎ জিন পালিয়ে গেছে। কিন্তু আবির হাল ছাড়েনি। কপালে ফুলটা ধরে রেখে রাহুল এবং রোহানকে ইশারা করল। রাহুল আর রোহানের সাথে আবিরও একটি আয়াত উচ্চারণ করলেন। একবার দুইবার না, বারবার যখন তারা এই আয়াতটি উচ্চারণ করে যাচ্ছিল তখনই ফুলের রঙটা বদলাতে শুরু করে। আবির মুচকি হেসে বলে, দেহ ছেড়ে দিলেও স্বপ্নের জগৎ থেকে বের হলি না, কতক্ষণ থাকবি? এই বলে আয়াতটি আবার পড়তে শুরু করে। রোহান নিম গাছের ডাল দিয়ে আঘাত করে যাচ্ছে। আবির নাকে কাঁচা পোড়া মরিচ ধরে। অনেকক্ষণ সহ্য করে থাকলেও জিনটা আবার রমিজ মিয়ার দেহে আসে, শুরু করে আবারও ধরফর। এখানে মূল বিষয় হচ্ছে, জিন রমিজ মিয়ার দেহ ছেড়ে যদি বেরিয়ে যায় তবে কাজ সম্পূর্ণ হবে, কিন্তু দেহ ছেড়ে যদি আবারও স্বপ্নে গিয়ে লুকায় তবে কোনো লাভ নেই। রাহুল আরও একটি কাঁচা ফুল এনে রমিজ মিয়ার বুকে রাখে। আবার শুরু হয় রমিজ মিয়ার ধরফরানি। আচমকা টেবিল থেকে একটি মগ উড়ে এসে আবিরের মাথায় লাগে। সাথে সাথে রক্ত পড়তে শুরু করে আবিরের মাথা দিয়ে। রমিজ মিয়া ঘুমের মধ্যে হেসে যাচ্ছে, কিন্তু আবির তার রুকাইয়া বন্ধ করেনি। রুমে আচমকা একটা বায়ুচাপ সৃষ্টি হয়। পুরো রুমটা যেন রমিজ মিয়ার সাথে সাথে কম্পন শুরু করেছে। আবির সবার উদ্দেশ্যে বলে, সে তার শেষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কেউ থামবি না, রুকাইয়া চালিয়ে যা। রাহুল আরও জোরে জোরে আয়াত পড়তে শুরু করে। রোহান আয়াত উচ্চারণের পাশাপাশি ডাল দিয়ে পিটিয়ে যাচ্ছে। এদিকে জাহাঙ্গীর মিয়া শুয়ে যায় ফ্লোরে। আবির জাহাঙ্গীর মিয়ার দিকে এক নজরে তাকিয়ে দেখলেন উনি রক্তবমি করে যাচ্ছে। আবির তবুও নিজের কাজ বন্ধ করেনি। দেখতে দেখতে রমিজ মিয়ার নাক দিয়ে এবার রক্ত ঝরতে শুরু করে। আবির তবুও দোয়া পড়ে যাচ্ছে। মাথা থেকে আবিরের রক্ত ঝরছে। মগের আঘাতে ফেটে গেছে মাথা। সেই রক্ত সোজা পড়ছে রমিজ মিয়ার গায়ে। ঘুমের মধ্যে রমিজ মিয়া রক্তটুকু হাতে নিয়ে খেয়ে ফেলে। শরীর কাঁপছে থরথর করে, কিন্তু রক্ত খেয়েও হাসে। তবুও আবির তার রুকাইয়া বন্ধ করেনি। এইভাবে আরও কিছু সময় যাবার পর আবিরের চোখ থেকে রক্ত ঝরা শুরু হয়। আবির বুঝতে পারছে জিনটা আবিরের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। চোখে ঝাপসা দেখতে থাকে আবির, কিন্তু রুকাইয়া বন্ধ করা যাবে না। রক্তযুক্ত চোখে আবির চোখ বন্ধ করে ফেলে, আর চোখ বন্ধ রেখেই রুকাইয়া চালাতে থাকে। পুরো রুমের আলমারি সহ অন্যান্য ডেকোরেশন কাঁপাকাঁপি করে যাচ্ছে। এভাবে অনেকক্ষণ কেটে যাবার পর রমিজ মিয়া আবার ঠান্ডা হয়ে যায়। রুমের আসবাবপত্র কাঁপাকাঁপি বন্ধ করে দেয়। আবির চোখ খুলতেই রমিজ মিয়ার শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে যায়, এবং সর্বোচ্চ স্পিডে সেই কালো ছায়া জানালা দিয়ে বেরিয়ে গেল। আবির দোয়া পড়তে পড়তে আবার রমিজ মিয়ার কপালে ফুলটা রাখলেন, কিন্তু এবার নিশ্চিত হয় যে রমিজ মিয়ার দেহে আর কোনো জিন নেই। এরপর কেটে যায় অনেক সময়, 1 বছর 9 মাস পর। হ্যালো আবির সাহেব, আমার ছেলের জন্মদিন উপলক্ষে এলাকায় মিলাদ পড়াচ্ছি, আমি চাই আপনি আসুন। আবির ওয়াশরুমে গেছে। আমি রিয়াজ বলছি। কোন রিয়াজ? আবিরের বন্ধু রিয়াজ। ও আচ্ছা, আপনি সহ আসুন, সবার দাওয়াত রইল। জি ইনশাআল্লাহ। গল্পটি এখানেই শেষ। রমিজ মিয়ার জীবনে আর কোনো জিনের আগমন হয়নি। বাচ্চাকে নিয়ে শোকে কাটছে তাদের দিন। তবে ওই জিনটা বন্দি না, পালিয়ে গেছে। সাবধানে থাকুন। রাস্তাঘাট কিংবা রাতে বাহিরে গেলে দেখে শুনে বের হবেন। আপনার সামনেও হয়তো তারা খাটিয়ে নিয়ে এসে বলবে, খাটিয়া ধরুন। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন এমন ভয়ঙ্কর ও রহস্যময় ঘটনার সাক্ষী হতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে, আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন রাজ্যে। তাহলে আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।